প্রিয়াঙ্গন, আফিয়া আফরিন। পর্ব 16 থেকে 20। স্বামীরের হাত থেকে নিজেকে আলগা করে নিতেই নাবিলা দ্রুত পাশ ফিরল। কিছু হয়নি এমন ভান করল, কিন্তু বুকের ভেতর তখনও ঢাক বাজছে। মনটা কেমন অস্থির হয়ে উঠল। স্বামীরের গম্ভীর চেহারার আড়ালেও তাহলে অন্য একজন মানুষ লুকিয়ে আছে, যে হঠাৎ করে হাত বাড়িয়ে ঠিক সময়ে তাকে ধরে ফেলে। কি? স্বামীরের কণ্ঠে নাবিলার হুঁশ ফিরে আসে। চমকে উঠে ধরা খাওয়া ছাত্রীর মতো নাবিলা ধীরে ধীরে পিছনে ঘুরল। স্বামীরের চোখে চোখ পড়তেই থতমত খেয়ে ফেলল। কিসের কি? গলা শুকিয়ে এলো নাবিলার, কথাগুলো এলোমেলো হয়ে বেরোলো। স্বামীর ভ্রু কুঁচকে তাকালো। কি খুঁজছিলে ওইভাবে? হাত পা গলিয়ে গেল নাবিলার। এই মানে, কিছু না। স্বামীরের ঠান্ডা স্বরে ব্যঙ্গ মেশানো অভিব্যক্তি ভর দিল। কিছু না। না। ঠোঁট কামড়ে ধরল নাবিলা। স্বামীর ভুরু কুঁচকে হালকা গম্ভীর সুরে বলল, বেশ। বাইরে থেকে দেখতে তো খুব সাহসী মনে হয়, অথচ ভেতরে এত ভীতু। সামান্য ডাকেই এমন পড়ে গেলে? এভাবে যদি সর্বক্ষণ দিনে দুপুরে মানুষের গায়ে উল্টে পড়তে থাকো, তবে তো বহুত সমস্যা। নাবিলা চমকে চোখ বড় বড় করে স্বামীরের মুখের দিকে চাইল। কথাটা শুনে কান গরম হয়ে উঠল। ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিল, কিছু শুনতাই পায়নি এমন ভাব। কিন্তু ভেতরে ভেতরে কেমন থকথক করে উঠল। এমন সময় হঠাৎ রেশমার ডাক আসে, তিনি নাবিলাকে ডাকছেন। এক ডাকেই নাবিলা প্রায় দৌড়ে গেল অস্থির ভঙ্গিতে। হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল দরজায়। একবার পেছনে ফিরে চাইল। চুলগুলো কপালের সামনে নেমে এলো। নাবিলা তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে বলল, অন্বেষা আপু আপনার সাথে কথা বলতে চেয়েছিল। স্বামীর ভ্রু উঁচিয়ে তাকালো। ঠোঁটের কোণে খেলা করল অব্যক্ত হাসি, তবে সেটা নিজের কাছে সীমাবদ্ধ রাখল। চোখে মুখে কোনো বিচলন নেই। তারপর কেমন অবহেলার সুরে নিঃশ্বাস ফেলে বলল, ড্রামা না করলে বোধহয় দিনটায় অসম্পূর্ণ থেকে যায়। এরপর স্বামীর নিজের মতো ফোনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে গেল। একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? মনে হতেই মনে পড়ে গেল, আজ দুপুরে নাবিলা দেখেছে স্বামীরকে তানিয়ার সাথে। মাথার ভেতর খচখচ করে উঠল। নাবিলা কি ভেবেছে? উল্টাপাল্টা কিছু। কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। একবার জিজ্ঞেস করে দেখবে। ও আয়, নাবিলা ওর বান্ধবীর সাথে কিসের চোর ধরার কথা বলছিল। এটা তো জিজ্ঞেস করা যেতেই পারে। নাবিলা শাশুড়ির সাথে বসে গল্প করছিল। রেশমা ওর চুল বেঁধে বিনুনি করে দিচ্ছিলেন যত্ন করে। নাবিলার মনে হলো, মাও ঠিক এইভাবে আদর মাখিয়ে চুল আঁচড়ে দিত। তিনি স্বামীরের ছোটবেলার মজার ঘটনা শোনাচ্ছিলেন। স্বামীর ওর ছোটবেলা থেকে এমন ছিল? ও কি দুষ্টু ছিল? রেশমা মুচকি হেসে বললেন, একেবারে দুষ্টুও না, আবার একেবারে ভদ্রও ছিল না। কখনো রাগত, হাসত, মেজাজ দেখাতো, আবার মাঝখানে সবই। ওর সেই ছোটবেলার দুষ্টুমি আজও আছে। রেশমা একটু চতুর চোখে জিজ্ঞেস করল, তোমার সাথেও করে? নাবিলা বুঝে উঠতে পারল না। কি দুষ্টুমি? রেশমা হেসে বললেন। নাবিলা আনমনা হয়ে গেল। ভেবেছিল ও স্বামীরকে ভালো মতো চিনে গেছে। কিন্তু এখন মনে হয়, ওকে চেনা মুশকিল। উত্তর দেওয়ার আগেই স্বামীর এসে হাজির। জনকে হেসে গল্প করতে দেখে চোখ পিটপিট করে চেয়ে বলল, সারাদিন এত হাহাহিহি কিসের? দুজনেই স্বামীরের দিকে ঘুরে তাকাল। রেশমা কিছু বলতে চাইলেন, কিন্তু নাবিলা হুট করে বলল, কেন হিংসে হয়? স্বামীর খানিক অবাক। আশ্চর্য, হিংসে হবে কেন? নাবিলার চোখে মুখে একরকম নীরব অভিব্যক্তি। তবে নিজে তো সারাক্ষণ মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছে। আর অন্যের হাসা সহ্য হয় না। তোমাদের হাসাহাসি আমার ঘর পর্যন্ত কেন পৌঁছাবে? দুজনের মাঝখানে রেশমা বলে উঠলেন, স্বামীর, এত হিংসে করছিস কেন? তুইও আয় না। আমার কত দুঃখ ছিল একটা মেয়ে নিয়ে। সারা ঘর হেসে খেলে বেড়াবে, লাফালাফি করবে। সেই স্বপ্ন তো মাত্র পূরণ হলো। আর তুই কিনা? যা তো বাবা, ভালো না লাগলেই বাইরে যা। আমাদের বিরক্ত করিস না। মায়ের কথার পরে স্বামীর মুখ গোমরা করে ফেলল। মা এই মেয়েটার জন্য তার একমাত্র আদরের ছেলেকেই কিনা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছে। স্বামীর নাবিলার দিকে চোখ গরম করে তাকালো। দেখল, ওর চোখে ঠাট্টা আর লাজ মেশানো। নিজের গরিমার সঙ্গে হঠাৎ লাফানো বাচ্চার মতো আনন্দ খেলা করছে। স্বামীর বিরক্তি নিয়ে বলল, কথা আছে।
এটুকু বলেই সে চলে গেল। নাবিলা বুঝতে পারল স্বামীর কথাটা ওকেই বলেছে, কিন্তু পাত্তা দিল না। রেশমা কয়েকবার বলল যাওয়ার কথা। নাবিলা যাব যাব করছিল। স্বামীর খুব তো কয়েকদিন পাট নিয়ে থেকেছিল, এইবার নাবিলাও থাকবে। ডাকলে যেতে হবে নাকি? তিনি তো নিজের মতোই করে নিজের মতোই সময় কাটায়। আর আজ তো একেবারে কোন একটা মেয়ের সাথে হাসাহাসি, বুজুর বুজুর। সেটা মনে করে মৃদু ঈর্ষার মতো একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতরে এখনো খচখচ করে উঠছে। নাবিলার চোখের সামনে ভেসে উঠল সেই মেয়েটার হাসিমুখ, সাথে স্বামীরেরও। ওই ঘরের দিকে এগোতে বুকের মধ্যে কম্পন ধরে গেল আর চোখের কোণ ভিজে আসলো কিছুটা অপ্রকাশিত অনুভূতির কারণে। নাবিলা অচেতনভাবে তার মনকে সামলাতে চেষ্টা করল। চোখে মিশ্র অনুভূতি, একটা অংশে স্বামীরের জন্য ক্রোধ, অন্য অংশে আকর্ষণ আর একটু ঈর্ষা। সব মিলেমিশে ঝলমল করছে। সেই চোখের কোণে স্বামীরকে দেখল। নাবিলা গভীর শ্বাস নিল। নিজের মনকে বোঝাতে লাগল, এটা কি হচ্ছে? আমি কেন ওকে ভাবছি? আমার তো ভাবার কোনো কারণ নেই। ও নিজের মতো থাকুক না। কার সাথে কি করছে তাতে আমার কি? আমার সহ্য শক্তিতে কবে থেকে এমন ভাটা পড়ল। তারপরেও ওর চোখে স্বামীরের ছায়া ভেসে উঠল, বুকে অজানা উত্তেজনা আর অস্বস্তির জোরালো স্পন্দন। সে নিজের অনুভূতির তোলপাড়কে ঠেকাতে চেষ্টা করল, কিন্তু যতই নিজেকে বোঝায়, হৃদয় ততই ওর বিপরীতে চাপ প্রয়োগ করছে। ভীষণ চেঁচিয়ে বলছে, না, তুমি একদম নিজের নিয়ন্ত্রণে নেই। নাবিলা ঘরের মধ্যে না ঢুকেই দরজায় দাঁড়িয়ে আবোলতাবোল ভাবছিল। তার এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া ভীষণ জরুরি। না হয় শান্তি পাবে না। কার কাছে যাবে? অন্বেষা আপু? হ্যাঁ, সে ঠিকঠাক উপায় বাতলে দিতে পারবে। নাবিলা যেহেতু অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে ছিল, সামির ওকে লক্ষ্য করল। ভ্রুকুচকে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ আগে তোমায় ডেকেছিলাম। নাবিলা নিজেকে সামলে নিল। বলুন। সামির মুখ ঘুরিয়ে নিল। গম্ভীর গলায় উত্তর দিল, এখন তো বলবো না। তবে ডেকেছিলেন কেন? তখন বলতে চেয়েছিলাম তাই ডেকেছি। তুমি যেহেতু তখন আসো নাই, তাই এখন বলার প্রয়োজন বোধ করছি না। স্বামীরের গলায় এক ধরনের বিরক্তি। একটা কাজ করছিলাম, তাই। স্বামীর কটমট করে তাকালো। আমিও এখন কাজ করছি। যাও। কিছুক্ষণ চুপ করে রইল নাবিলা। তারপর নরম স্বরে বলল, আপনার সাথে আমার কথা ছিল। স্বামীর কোনো বাক্যব্যয় করল না। ভেতরে ভেতরে ওর ভ্রু আর চোখের ভাঁজে অদৃশ্য টান পড়ল। এই মুহূর্তে মেপে মেপে যতটুকু বলতে চেয়েছিল, ততটুকুই বলেছে সে। বাকিটা মুখে আনেনি। নাবিলা যদি তখনই চলে আসতো, হয়তো নিজের দিকটা স্পষ্ট করে বলেই দিত। কিন্তু কেন বলতো? আদৌ কি ওর কাছে কিছু পরিষ্কার করার প্রয়োজন আছে? এই প্রশ্নটা হঠাৎ মাথায় এলো স্বামীরের। ভাগ্যিস ও তখন আসে নাই, আর ঠিক সেই কারণেই মনে মনে স্বস্তির শ্বাস ফেলে নাবিলাকে ধন্যবাদ দিতেও ভুলল না। নাবিলা ইতস্ততবোধ করে দাঁড়িয়েছিল। এক অন্যরকম দ্বিধা ওকে চাপটে ধরেছে। বলবে কি বলবে না, এ নিয়ে শঙ্কায় পড়েছে। মনে হলো, সম্পর্কের নিয়মে আর লিখিত আয়োজনে কিছু প্রশ্ন করার অধিকার তার আছে। কিন্তু এই অধিকার কি সবকিছু নিশ্চিত করে? এই অধিকারেই কি প্রতিটা উত্তর মেলে? নাকি কিছু উত্তর অধিকার চাওয়া ছাড়াই নিজেরাই জন্ম নেয়? জনের মাঝখানে ভারী নীরবতা জমে উঠল। স্বামীর চোখ নামিয়ে কাজে মন দিল। নাবিলা নিঃশ্বাস ফেলল, বুকের ভেতর জমে থাকা কথাগুলো ঠেলে বাইরে আনতে চাইল, কিন্তু ঠোঁটের আগায় এসে আবার থমকে গেল। শেষমেশ আমতা আমতা করে বলল, আপনার সাথে আজ ওই মেয়েটাকে ছিল। স্বামীর ভুরু কুচকাল, অথচ গলায় স্বাভাবিক ভান নিয়ে এলো। কোন মেয়ে? স্বামীর ইচ্ছে করেই এমন তোত্তারা উত্তর দিল। নাবিলার ভেতর রাগ চেপে উঠল। দিনে কত মেয়ের সাথে করেছে। ঠিক। উত্তরটা জানতে না পারলেও প্রশ্নটা বুকের ভেতরে গেঁথে রইল। ঠোঁট শক্ত করে স্বামীরের দিকে এক তির্যক, অচ্ছুত দৃষ্টি ছুড়ে দিল। স্বামীর ঠোঁটের কোনায় বিদ্রুপ টানল, যেন কিছুই যায় আসে না তার। আর ঠিক তখনই নাবিলা ঘুরে দাঁড়ালো, রাগে, কষ্টে, অপমানে। কোনো শব্দ না করে তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরে একা বসে রইল সামির। চারপাশ হঠাৎ শুনশান মনে হলো। সামির খুব ধীরে নিজের কপালে হাত রেখে একটু চাপ দিল, দীর্ঘশ্বাস আটকে আবার টেবিলের দিকে ফিরল। মুখে এমন ভঙ্গি,
যে নাবিলার রাগ অভিমান তার কাছে একেবারেই গুরুত্বহীন। কিন্তু ভেতরে কোথাও একটা হালকা শূন্যতা গুমরে উঠল, মাথা চাড়া দিয়ে উঠল অসহ্যকর অনুভূতি। মনের গহীনে কিছু একটার খচখচানি হচ্ছে, অথচ সেটা স্বীকার করতে পারছে না। এমন সহজ স্বীকারোক্তির মানুষ হয়তো স্বামীর নয়। তাইফের কাগজপত্রে চোখ রাখল, কলমে ঘোরাতে লাগলো আমল। কিছুই হয়নি, সব স্বাভাবিক। দুদিন চোখের পলকে কেটে গেল স্বামীরের। সকাল থেকে রাত অবধি সাখাওয়াত হোসেনের সাথে কাজে ছোটাছুটি। সব মিলিয়ে পুরোপুরি দমবন্ধ করা ব্যস্ততা। দিনের বেশিরভাগ সময়েই কাটত বাইরে, রাত 1:30 কিংবা 2টার আগে ঘরে ফেরাই সম্ভব হতো না। ফেরার পর মাকে বসে থাকতে দেখত। ছেলেকে খাওয়ানোর পরই তিনি ঘুমাতে যেতেন। নাবিলার ঘরে তখন নিশ্চুপ আলো, ভেতরে ঘুমে ডুবে থাকা মুখ। দুদিন প্রায় কোনো কথাই হয়নি তাদের মধ্যে, চাইলেও হয়ে ওঠেনি। নাবিলা চেয়েছিল কিনা কে জানে। আর স্বামীর, ও চাইলে সময়কে নিজের আয়ত্তে নিয়ে এসে কথা বলতে পারত। আজকের দিনে অতিরিক্ত দৌড়ঝাঁপ নেই, মাথার উপর চাপটাও কম। সন্ধ্যা নামতেই বাবার কাছ থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই স্বামীর একটা স্বস্তি টের পেল। মোবাইল বের করে নম্বর ডায়াল করল। একে একে বন্ধুদের খবর দিল, আরাম করে বসে আড্ডা দেওয়া হবে আজ। চারজনের আসতে দেরি হলো না। কিছুক্ষণের মধ্যেই সবাই হাজির, তারপর 5 মাথা এক হয়ে বসল পাড়ার পুরনো চায়ের দোকানে। এলাকাটা এমনিতেই সবসময় সরগরম থাকে, কিন্তু সন্ধ্যাবেলা ভিড় আর কোলাহলের রংটা একটু গাঢ় হয়। সামির মাত্রই একটা সিগারেট ধরালো। এক টান দিতেই দূরে শাহিদ ভাইকে এগিয়ে আসতে দেখল। দুটো ঝটপট টান মেরে হাতের সিগারেট ইশরাকের হাতে ধরিয়ে দিয়ে মনে মনে বিড়বিড় করল, বাস খা শালা। ইশরাক তখন রসিয়ে রসিয়ে গল্প করছিল। হাতে সিগারেটটা ধরা আছে কিন্তু খেয়ালই করেনি। এরই মধ্যে শাহিদ ভাই সামনে এসে দাঁড়ালেন। বড় ভাই হওয়াতে সবাই তাকে বেশ সমীহ করে চলে। সামির বন্ধুকে পচানোর সুযোগটা মিস করতে রাজি নয়। বলিয়ে উঠল, আরে হো, এত সিগারেট টানিস কেন সারাদিন? ইশরাক প্রথমে কিছুই বুঝল না। তারপর হাতের দিকে তাকাতেই চোখ কপালে। মুখটা এমন হলো যে হঠাৎ পরীক্ষার খাতায় শূন্য দেখে ফেলেছে। বাকরুদ্ধ অবস্থায় বসে থাকতে হেসে ফেলার উপক্রম হলো বাকিদের। শাহিদ ভাই হাসলেন। ইশরাকের কাঁধে হাত রেখে বললেন, কি রে, কার বিরহে এত ধোয়া উড়াচ্ছিস? ইশরাক তখন পুরোপুরি বেকায়দায়। প্রথম কথাটা নিহত বলল, ভাই বিরহে না, ওই প্রেমে পড়লে ধোয়া উড়ায়। কারে ভাবিস এত? ক্লাসের ফর্সা মেয়েটারে। তোর না গার্লফ্রেন্ড আছে? ইশরাক শুকনো গলায় বলল, তুই চুপ থাক। এইবার সবাই একসাথে হট্টগোল শুরু করল। কেউ বলল, নতুন প্রেমের নেশায় ধোয়া বেশি লাগে। কেউ আবার ইশরাকের মুখের ভঙ্গি নকল করে গলা কাঁপিয়ে বলল, প্রিয়তমা, তোমার জন্যই আমি নিঃশেষ হচ্ছি। হাসির রোল উঠল দোকান জুড়ে। শাহিদ ভাইও মাথা নেড়ে হেসে ফেললেন। স্বামীরও সুযোগটা ছাড়ল না। চায়ের কাপটা নামিয়ে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, ভাই, দয়া করে একদিনে এত সিগারেট টানিস না। এখন তো লুকায় লুকায় ভালো লাগে, কিন্তু যখন বিয়ে করবি, তখন বুঝবি আসল কাহিনী। বউ বসে থাকবে, তুই সিগারেটের ধোঁয়া উড়াবি, কল্পনা করতে পারিস? প্রথম দিনেই তোরে তোর ঘর থেকে বের করে দিবে। সাকিব টেবিল চাপড়ে বলল, কারেক্ট। স্বামীরের মুখে একেবারে বিবাহিত জীবনের সতর্কবাণী। শাহিদ ভাই হেসে যোগ করল, তোর অভিজ্ঞতার ঝুলি তো দিন দিন ভারী হচ্ছে সামির। সামির যখন দেখল মজার প্রসঙ্গ ধীরে ধীরে ওর দিকেই ঘুরে ফিরে আসছে, তখন হাত নাড়িয়ে বলল, আরে ভাই, তেমন কিছু না। ইশরাক তাতে থেমে থাকল না। কোমর বেঁধে ঝগড়া করা কুচুটে মহিলাদের মতো এসে বলল, না না, বললেই হবে না। বিয়ে প্যারাদায়ক, ভাই। আমি জীবনেও এসবের মধ্যে নাই। কেন? শাহিদ ভাই বলল। ইশরাক আরো গম্ভীর হয়ে স্বামীরের দিকে চেয়ে বলল, ডাকতেছেন না ভাই? স্বামীর কথাটা বলল কি? যা রটে, তার কিছু তো বটে। আমি আমার স্বাধীন জীবনে হস্তক্ষেপ চাই না। শাহিদ ভাই হাসি ধরে রাখতে পারল না। বলল, বিয়ে প্যারাদায়ক না ভাই, জীবনের একটা নতুন চ্যালেঞ্জ। সকাল থেকে রাত পর্যন্ত রান্না, ঝগড়া, মুখ চামটানি, আদর যত্ন, ভালোবাসা, ভালো লাগা, মান অভিমান, সম্মান, হাসি ঠাট্টা সবই একসাথে। মানে পুরো একটা দিনে সারা জীবনের প্যাকেজ। তবে ঝগড়ার আগে একটু চিন্তা করা উচিত। মাত্রা লঙ্ঘন করলেই সমস্যা।
ইশরাক চোখ বড় করে তাকিয়ে বলল, ভাই, সত্যিই এমন? শাহিদ ভাই গম্ভীর চেহারায়, চোখে দুষ্টু ঝিলিক দিয়ে বলল, দেখবি, তারপরও মজা আছে। না হলে কে বেঁচে থাকে এই ঝগড়ার মাঝে? দায়িত্ব সামলানোর আর বুঝতে পারার ক্ষমতা থাকলে তুই বিবাহিত জীবনে সুখী। এক্সারসাইজের মতো একটা ব্যাপার। এক হাতে খাবার ধরো, অন্য হাতে ঘড়ি দেখো আর তৃতীয় চোখ দিয়ে বউয়ের রাগ নোট করো। বউয়ের রাগ অভিমান নিজের দায়িত্বে বুঝে নাও। না হলে হ্যাপিনেস ইন্ডেক্স একদম নেমে যাবে। ভাইয়ের দেখি অনেক অভিজ্ঞতা। কি ব্যাপার ভাই, আজকাল কিছুমিছু হচ্ছে নাকি? ইশরাকের কথা শুনে অন্যরাও কৌতূহলী হয়ে শাহিদ ভাইকে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে স্বামীরের দৃষ্টি অন্যরকম আর মন মৃদু নরম হয়ে এলো। কিন্তু বাইরের দুনিয়ায় সে ডোন্ট কেয়ার ভাব দেখাতে ব্যস্ত। চারপাশে বন্ধুরা হেসে গল্প করছে কিন্তু স্বামীরের মনে নাবিলার কথা ঘুরছে। একটু লুকানো চিন্তায়, একরাশ মিশ্র অনুভূতি নিয়ে। সেদিন স্বামীর বাড়ি ফিরল 9টার মধ্যেই। কিছুক্ষণ মায়ের সাথে বসে গল্প করল। নাবিলাকে আশেপাশে দেখা গেল না। বোধহয় ঘরে আছে। ঘরে এসেই প্রথমে চোখে পড়ল নাবিলার অনুপস্থিতি। ওর খোঁজে একবার বারান্দায় উকি দিল। নেই। তবে গেল কোথায়? কিছুক্ষণ অপেক্ষার পর মায়ের কাছে গিয়ে জানতে চাইল, নাবিলা কোথায়? রেশমা কপাল চাপড়ে হেসে বললেন, তোকে তো বলতেই ভুলে গেছিলাম। আজ নেওয়াজ ভাই এসেছিল, নাবিলা ওর বাবার সঙ্গে নাটোর গেছে। স্বামীরের মুখটা কালো হয়ে গেল। চোখে হতাশা আর কিছুটা রাগ মিলেমিশে পড়ল। কবে আসবে? কণ্ঠে অবরুদ্ধ ভাব। আসবেই। গেল তো একটু আগেই। তুই বরং গিয়ে কাপড় চোপড় পাল্টে নে। তারপর এসে খাওয়া দাওয়া কর। স্বামীর মনে মনে খাওয়া দাওয়ার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ঘরে এলো। ঘরটা একেবারে শূন্য মনে হলো, নাবিলার উপস্থিতির স্পর্শই যে এখন অনুপস্থিত। ঘরটা সারাদিন নাবিলার ছোট ছোট হাতে সাজানো থাকে, আজ কিছুটা খালি এবং অচেনা মনে হওয়া অস্বাভাবিক নয়। সামির তাকিয়ে দেখল বইগুলোর পাশে কুশনগুলো একটু এলোমেলো আর বাতাসেও নাবিলার আয়ত্তের মিষ্টি সুবাস নেই। নাবিলা যেদিন থেকে এই ঘরে পা রেখেছে তখন থেকেই ঘরটা মেয়েলি মেয়েলি শান্ত নিস্তব্ধতায় ভরে গেছে। বইপত্রগুলো, নিখুঁতভাবে সাজানো আলমারি আর দেয়ালের পাশে রাখা ছোট্ট ফুলদানি। সবকিছুই নাবিলার স্পর্শহীন, নীরব উপস্থিতি প্রকাশ করছে। নাবিলা কি রাগ নিয়ে গেল? নিজের অজান্তেই স্বামীর বারবার দরজার দিকে তাকাচ্ছিল। আশ্চর্য, সে কি নাবিলাকে মিস করতে শুরু করেছে? চলবে। কার্টেসি ছাড়া কপি করা নিষেধ। আজকে একটা কারণে আসলে গল্প লেখার তাল কেটে যাচ্ছিল বারবার। দিতেই চাইলাম না, আবার কি মনে করে দিলাম। মনে হয় খাপছাড়া হয়েছে। আমার কাছে অন্তত তাই লাগতেছে। ভালোমন্দের দিকটা একটু ধরিয়ে দিবেন, প্লিজ। তাহলে পরের পর্ব লিখতে সুবিধা হবে আমার জন্য। ধন্যবাদ সবাইকে। শব্দ সংখ্যা 2222 প্রিয়াঙ্গন লালহাট, পর্ব -17। আফিয়া আফরিন। অনেকদিন পর নিজের বাড়িতে এসে নাবিলা অন্য দুনিয়ায় ঢুকে গেল। ঘরে ঢুকতেই মায়ের ডাক শুনে বুকটা ভরে উঠল। কতদিন পর সেই পরিচিত কণ্ঠস্বর, সেই ছুটে এসে বুকে টেনে নেওয়া। সবকিছু একেবারে আগের মতো। এতদিন নাবিলা নিজের মা বাবাকে ছেড়ে কোথাও গিয়ে থাকে নাই। কোনো আত্মীয়ের বাসায় গেলে দুদিনের বেশি থাকে নাই। নাদিম তো একেবারে পাগলপাড়া। দরজা খুলতেই ধাক্কা দিয়ে বোনের গায়ে ঝাঁপিয়ে পড়ল। নাবিলা থাকাকালীন রিমোট নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হতো। সেই মুহূর্তে নাদিম একটু কাঁদো কাঁদো গলায় বলল, তুমি না আসলে আমার কারোর সাথে ঠিকঠাক গল্পই হয় না আপু। এইবার যতদিন আছো, টিভির রিমোট তোমার। রাতের খাবারের টেবিলেও একরকম আনন্দ উৎসবে পরিণত হলো। মা খাইয়ে দিচ্ছে, বাবা মজা করছে। নাদিম একটুও হিংসে করছে না, বরং ওর আনন্দ সবচেয়ে বেশি। অনেকদিন পর নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে ওর মনে হলো, বাবা মায়ের কাছে থাকাটাই আসল শান্তি। স্বামীরের সাথে যে মন খারাপ, ভুল বোঝাবুঝি, নীরব অভিমান জমেছিল, এখানে এসে সেসব একে একে মুছে যেতে লাগলো। হঠাৎ করে মনে হলো, ওর কষ্টগুলো তো বড় কিছুই নয়। রাতে ঘুমানোর সময় মাকে জড়িয়ে ধরে কি দারুণ একটা ঘুম হলো। মা মাঝখানে, একপাশে নাদিম আর নাবিলা। নিতু ছোট্টবেলার মতো নাবিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, টুকটাক গল্প করছিল। ওই বাড়ির গল্প শুনছিল। নাবিলা সবার কথাই বলল। শেষে রাগঠাক রেখে স্বামীরের কথাও বলল।
সকালবেলায় অন্বেষার ফোনে নাবিলার ঘুম ভেঙে গেল। চোখ ঝাপসা, মাথা হালকা করে থাকা অবস্থায় সে ফোনটা ধরল। কথার প্রথম মুহূর্তে নিজে কিছু বলার আগেই অন্বেষার কণ্ঠ ভেসে এলো, ঝরঝরে, একটু উৎকণ্ঠাপূর্ণ। এই তুমি কখন গেছো? আমাকে বললা না তো। হঠাৎ করে উঠাও। তোমার খোঁজ নিতে আসছি। এসে তো দেখি অবস্থা খারাপ। নাবিলা ধীরে ধীরে উঠে বসল। শরীরটা এখনো ঘোলাটে ভাবে ভাসছে। কণ্ঠটা ভীত আর অস্থির। কি হয়েছে, আপু? তোমার স্বামী? অন্বেষার কণ্ঠে থমথমে ভাব ভেসে এলো। নাবিলার বুকের মধ্যে এক ধাক্কা লেগে গেল, অচেনা অস্থিরতা জেগে উঠল। হৃদয়টা কিছুক্ষণ স্থির হয়ে গেল। সামির। ওর কি হয়েছে? কি হয়েছে, আপু? ভীত কণ্ঠস্বর খানিকটা কম্পমান। অন্বেষা একটা দীর্ঘশ্বাস ফেলল। নাবিলার চোখে তখনও উৎকণ্ঠা। সে ফের বলল, আপু, বলো তো। অন্বেষা নির্বিকার ভঙ্গিতে বলল, কি হবে আবার? মরার মতো পড়ে ঘুমাচ্ছে। তোমার শোকে হয়তো এতক্ষণ ঘুমাচ্ছে। কতবার ডাকলাম, পাত্তা দিন না। তুমি ওকে ফোন দাও তো। আমার এদিকে জীবন মরণ সমস্যা আর এই ব্যাটা ঘুমায়। নাবিলার শুকনা মাটিতে আছাড় খেল, বুকের ভেতর ধাক্কা লাগলো। শব্দগুলো কানে গুঞ্জরিত হতেই মনের মধ্যে হতবাক আর অসহায়তা তৈরি হলো। অন্বেষা এমনভাবে বলছিল, ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। নাবিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীর স্বরে বলল, আপু, ওর গায়ে এক জগ পানি ঢেলে দাও। অন্বেষার চোখে তখন এক ঝলক হাসি ফুটল। গুড আইডিয়া। নাবিলা ফাজলামি করলেও অন্বেষা কোনো ভাবনা চিন্তা ছাড়াই সত্যি সামিরের মাথায় পানি ঢেলে দিল। সামির একেবারে ধরফড়িয়ে উঠে বসল। প্রথমে চোখ উপরে ছাদের দিকে উঠে গেল। ছাদ কি ফুটো হয়ে গেছে? বৃষ্টি কোথা দিয়ে পড়ছে? কিন্তু পরক্ষণেই চোখ পড়ল পাশে দাঁড়ানো অন্বেষার দিকে। তার এক হাতে ফোন, আরেক হাতে পানির জগ। সামির বিস্ময়ের আকশ বাতাস এফর অফর করে চেঁচিয়ে উঠল, সকালবেলা কি তামাশা শুরু করেছিস? সামিরের চিৎকার শুনে ফোনের এপাশে নাবিলা ভয় কুকড়ে গেল। হায় হায়, অন্বেষা আপু এসব কি পাগলামি শুরু করল? ও ভীত আর চোখের আতঙ্কের মিশ্রণে আরেকটা চিৎকারের অপেক্ষায় রইল। ওপাশ থেকে অন্বেষা ধমক দিয়ে বলল, এত ঘুমাস কেন? সামির অচিন্তিতভাবে মুখ ফুলিয়ে বলল, তাতে তোর কি? তোর ভাগের ঘুম ঘুমাইছি। তোকে ডাকতেছি না অনেকক্ষণ ধরে। ডাকিস কেন? স্বামীর চরম বিরক্ত। অন্বেষা জুলজুল চোখে হেসে বলল, ভাবলাম তুই বোধহয় তোর বউয়ের শোকে কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়ছিস। সামির চটিয়ে বলল, আমার বউয়ের শোকে আমি যা ইচ্ছে করি, তাতে তোর সমস্যা? অন্য পাশে নাবিলা সব শুনছিল। তার চোখ স্বতঃস্ফূর্তভাবে বড় হয়ে গেল। হঠাৎ করেই এই সকালটা আরো জীবন্ত হয়ে উঠল। স্বামীরের কণ্ঠে বউ শব্দটা এমন উষ্ণ, উত্তপ্ত, স্বাচ্ছন্দ্যময় এবং মৃদু কোমলতার সঙ্গে ভরা যে নাবিলার কানে বাজছে আনন্দের সুর। স্বামীরের কথার সহজাত স্নেহ আর অপরিচিতি ভাবটা নাবিলাকে খুব কাছ থেকে আলিঙ্গন করছে। ঈশ্বর, ও যদি সবসময় এমন রাখত। নাবিলা আবার কথোপকথনে মনোযোগ দিল। অন্বেষা মিনমিন করে বলল, বউয়ের হয়ে বলছিস? ভাই, তোর বউই আমায় বলেছে তোর মাথায় পানি ঢালতে। সামির চুলগুলো ঝাড়া দিয়ে মুখ বেজার করে উঠে দাঁড়ালো। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে গায়ে পড়ছে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটে উঠলেও কণ্ঠে এক ধরনের অভিনয় গম্ভীরতা। আশ্চর্য, এত দূর থেকেও কলকাঠি নাড়তে হবে কেন? অন্বেষা হাসতে হাসতে বলল, ভাই, তোর বউ মনে হয় তোর উপর অনেক রেগে আছে। ঝগড়া করেছিস তাই না? গিয়ে মিটমাট করে ফেল। ঘুমের চেয়েও ভালো কাজ দিবে। সামির চোখ কুঁচকে তাকালো, তুই কি আমার বউয়ের উকিল? ওকালতি শেষ হলে চলে যা। সকাল সকাল আমায় বিরক্ত করিস না। অন্বেষা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হেসে উঠল। ওম্মা, 11টা বাজে। এটা আবার কোন সকাল? সারা রাত কি করলি? সামির গম্ভীর গলায় উত্তর দিল, ঘুম আসে নাই। অন্বেষা চোখ শুরু করে কৌতুকের ভঙ্গিতে বলল, কেন? নাবিলাকে মিস করছিলি নাকি? বলে দুষ্টুমি করে চোখ টিপে দিল। সামির চুপ করে গেল। হঠাৎ আনমনা হয়ে গেল। তার দৃষ্টিও ফাঁকা হয়ে উঠল। ভেতরের একটা কথার ভার হালকা করে ফেলে দিল ছোট্ট একটা স্বীকারোক্তি দিয়ে। হুমম। অন্বেষা দারুণভাবে হেসে বলল, আরিব্বাস, তোর মনে তো লাড্ডু ফুটছে। এটা নাবিলাকে বলতে হবে। স্বামীরের মুখ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো, আরে,
ঠিক তখনই ফোনের ওপাশের নীরবতা আরো নীরব হয়ে গেল। অন্বেষা খেয়ালই করে নাই, নাবিলা এখনো ফোনে রয়েছে। নাবিলা ফোনটা কেটে দিল। ওর ১৯ বছর বয়সের পক্ষে যতটুকু শোনা সম্ভব, যতটুকু সহ্য করা সম্ভব, ততটুকু পর্যন্তই শুনে নিয়েছে। তারপর আর কানে নিতে পারল না। নাবিলা বিছানায় চুপ করে বসেছিল। ফোনটা নামিয়ে রাখার পরও কানে বাজছিল স্বামীরের কণ্ঠ, আমার বউয়ের শোকে আমি যা ইচ্ছে করি। তারপর সেই ছোট্ট স্বীকারোক্তি, হুমম। ১৯ বছরে ওর মনে একটা তোলপাড় শুরু হলো। বুকের ভেতরটা এলোমেলো হয়ে উঠল। এতদিন ধরে বইয়ের পাতায় পড়া, সিনেমায় দেখা অনুভূতিগুলো হঠাৎ বাস্তবের রূপ নিল। প্রথমবার কারোর জন্য এমন অস্থিরতা, কারো একটি কথায় গলায় আটকে আসা নিঃশ্বাস। সবকিছু অচেনা, তবুও কেমন মধুর। সে নিজে বুঝতে চাইছিল, এমন কেন হচ্ছে, কেন ওর প্রতিটা কথা মনে গেঁথে যাচ্ছে। আমি তো কখনো কাউকে নিয়ে ভাবিনি এভাবে। তবুও অস্বীকার করা গেল না। এই যে বুক ধড়ফড় করছে, এই যে মনে হচ্ছে পৃথিবীটা হালকা, চারপাশটা অন্যরকম উজ্জ্বল, এগুলো সব স্বামীর ইয়াসিরের জন্যই। মনে হলো ১৯টা বছর ধরে সে হয়তো শুধু এই একটা অনুভূতির অপেক্ষাতে ছিল। আর আজ সেই অনুভূতি এসে তার ভেতরটা একেবারে উলটপালট করে দিচ্ছে। অন্বেষার খোঁচাখুচি, ঠাট্টা আর প্রশ্নে স্বামীরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গুমরে গুমরে উঠে দাঁড়ালো সে। দরজা দিয়ে বের হওয়ার আগে একবার ঘুরে দাঁড়িয়ে বলে গেল, দেখিস, তোর বিয়ে হবে না। মানুষকে যে পরিমাণ যন্ত্রণা দিস, বিয়ে করে কার কপাল পোড়াবি তুই। কথাগুলো ছুঁড়ে দিয়ে স্বামীর দরজা ঠেলে বেরিয়ে গেল। অন্বেষা আসলে এসেছিল শাহিদের প্রসঙ্গ তুলতে। কিছু আলাপ আলোচনা ছিল, নিজের ভয় আতঙ্ক ভাগ করে নেওয়ার ইচ্ছে। কিন্তু স্বামীরের হম্বিতম্বি তার সব পরিকল্পনা ভেস্তে দিল। স্বামীর অন্য রুমে গিয়ে ভেজা কাপড় পাল্টে নিল। বাইরে বের হতেই দেখল মাথার ওপর ভারী মেঘ জমে আছে। বাতাসে অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। বৃষ্টিতে ভেজার ইচ্ছে নেই, কিন্তু ঘরে বসেও দম আটকে আসছে। সে সত্যি নাবিলাকে মিস করছে। অথচ একটু আগেই অন্বেষাকে ভুলবশত কথাটা বলেই এড়িয়ে গিয়েছিল। অথচ ভেতরে ভেতরে সত্যিটা অন্যরকম। স্বীকারোক্তিটা সহজে জিভে আনে না, কিন্তু মনে মনে মেনে নিয়েছে। আসলে মনে স্বীকার করলে কি আসে যায়? কেউ তো আর তার ভেতরে ঢুকে চোখে দেখে যাবে না। সিঁড়িঘরে এসে দাঁড়ালো সামির। ছাদের ফাঁক গলে আকাশের কালো মেঘ দেখতে দেখতে হঠাৎ মনে হলো, ওকে একটা ফোন করা যায়। অবশ্য নাবিলাকে ফোন করার জন্য অজুহাত তার হাতে আছে। এতক্ষণে একটা ছুতো ঠিকই মিলেছে। মনে হচ্ছিল, আঙুলটা যদি এখন ফোনের কিপ্যাডে গিয়ে নাবিলার নম্বরে ডায়াল করে দেয়, তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু সেই প্রথম ধাপটা নেয়ার সাহসটাই পাচ্ছে না। আশ্চর্য, স্বামীর কবে থেকে দুর্বলচিত্তের অধিকারী হল। অবশেষে দ্বিধা ভেঙে স্বামীর ফোনটা কানে তুলল। রিং বাজতে লাগল। অন্য প্রান্তে নাবিলার বুক ধড়ফড় করছে। হঠাৎ স্বামীরের ফোন। অবিশ্বাসে আঙুল কেঁপে উঠল তার। ফোন ধরতেই স্বামীর চুপ। নাবিলা কেঁপে কেঁপে বলল, হ্যালো। হ্যাঁ। এত সামান্য, এত সাধারণ একটা শব্দে নাবিলার মনে হাজার রঙিন প্রজাপতি ডানা চাপটাল। বুকের ভেতর টুকটুক শব্দে লাফিয়ে উঠল হৃদয়। কথাটা যতই সহজ হোক না কেন, নাবিলার কাছে মনে হলো স্বামীর তাকে বলছে, তুমি কেমন আছো? আমি তোমায় ভাবছি। নাবিলা হেসে ফেলল, যদিও সে হাসি ফোনের ওপাশে গোপনই রইল। নরম গলায় উত্তর দিল, হুম। হঠাৎ ফোন করলেন। সামির আসলে ঠিক করেছিল নাবিলাকে একবার ঝাল ছেড়ে জিজ্ঞেস করবে, তুমি আবার অন্বেষাকে কেন বললে আমার মাথায় পানি ঢালতে? এভাবে তুমি কেন কলকাঠি নাড়বে? কিন্তু গলায় এসে থেমে গেল কথাটা। ওই বাসি বিষয়টা টেনে এনে ঝগড়ার ছলে আলাপ শুরু করতে মন চাইল না। সামান্য ভয় হলো, অনেক কষ্টে শুরু করা এই কথোপকথনটা আবার ভেঙে না যায়। তাই ঠোঁটে জমে থাকা প্রশ্নটা গিলে ফেলল। তৎক্ষণাৎ কোথাও বলতে পারল না। নীরবতার ভেতর দিয়ে শুধু নাবিলার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে গেল। মনে হলো, ওটাই তার জন্য যথেষ্ট। অনেকক্ষণ নীরবতার পরে স্বামীর শেষমেশ বলল, হঠাৎ চলে গেলে? বাসার সব ঠিকঠাক? নাবিলা তার কথার আড়ালে চুপচাপ। এক মুহূর্ত থেমে তারপর শান্ত কণ্ঠে বলল, হুম, বাবা নিতে আসছিল। ওহ আচ্ছা। কেমন আছো?
নাবিলা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাস শুধু ক্লান্তির নয়, মনে ভাসমান কিছু অনুভূতিরও আভাস দিচ্ছিল। বলল, এইটুকু বলতেই ফোন করেছেন? আরে না। সামির থেমে যায়। বাকি কথাটুকু আর আসছে না। তার বয়স কত? প্রায় 24। এই বয়সে তো একটা মানুষের জীবনে কিছুটা আত্মবিশ্বাস, কিছুটা কুটকৌশল আর অনেকটা আত্মনিয়ন্ত্রণ আশা করা হয়। সামিরের আত্মবিশ্বাস সম্পর্কে তার বেশ ভালোরকম একটা ধারণা ছিল। আজ সেই ধারণা মিথ্যা মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, সব বানোয়াট, অনর্থক, অসঙ্গতি, ত্রুটি। কেননা আজ সে নিজেকে সেই নিয়মের বাইরে অচেনাভাবে অস্থির অনুভব করছে। নাবিলার কথা মনে পড়লেই বুকের মধ্যে ছোট্ট দুলকা নাচছে। সে অনুভব করছে একরাশ অচেনা কমলতা, হঠাৎ উদ্দীপনা আর কিছুটা দ্বিধা, যা সে নিজের অপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। 24 বছরের ছেলের জন্য এমন অনুভূতি দ্বিধার কারণ। মনে হয় নিজের ভেতরের সব নিয়ম ভেঙে নিয়মেরা বেশ আনন্দ পাচ্ছে। সামির বুঝতে পারছে সে নাবিলার জন্য যে উদ্দীপনা অনুভব করছে তা শুধু আকর্ষণ নয়, এটা গভীর মানসিক মিশ্রণ, যেটা তাকে নিজের পরিচিত 24 বছরের নিয়মের বাইরে টেনে নিয়ে গেছে। নাবিলা অধীর আগ্রহে অপেক্ষা করছে সামির কখন আবার কথা বলবে, কিন্তু বলছে না দেখে সুপ্ত কণ্ঠে নিজেই বলল, আমি ভেবেছিলাম আপনি আমার কথা ভাবেন হয়তো। সামির থমকে গেল, ভাবনার সুতো ছিঁড়ে গেল। এত সোজাসাপটা কথা আশা করেনি। ভাবি তো, খুব ভাবেন। আমি জানি তো আপনি কি ভাবেন। কি? নাবিলা বলল, এই তো আমি নাই। আপনি ভাবছেন যাক আপদ বিদায় হয়েছে। আপনি ভাবছেন আপনাকে অযথা বিরক্ত করার কেউ নাই। মনে মনে শান্তি পাচ্ছেন। আর 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 কি? নাবিলা একটু থেমে নিঃশ্বাস নিল। তারপর বলল, সেই নাই যে লম্ফসম করে হুটহাট পড়ে যাবে আর আপনাকে এসে কষ্ট করে হাত বাড়িয়ে দিতে হবে। নাবিলা ভেতরে অনড় ভাব নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে ছিল ধরনের মৃদু সতর্ক, নাবিলাকে বেশি ভাবিয়ে দিতে চাচ্ছে না আপাতত। নাবিলা, তুমি একটু বেশি বুঝলে। যাই হোক, বিশ্রাম নাও। মাথা ঠান্ডা হবে। নাবিলা হতচকিত হয়ে বলল, কি বোঝাতে চাইলেন আপনি? বিশ্রাম নেব মানে? মাথা ঠান্ডা হবে মানে? আমি কি পাগল? আপনি কি তা বোঝাতে চাইলেন? না, যা বোঝাতে চেয়েছি তা বোঝার বয়স তোমার হয় নাই। রাখছি আমি, বাইরে যাব। সামির ফোন রাখতেই নাবিলা দপ করে নিঃশ্বাস ফেলল। একটা পৃথিবীর, একটা দেশের প্রান্তে, দুটি ভিন্ন জায়গার, দুটি ভিন্ন বয়সের মানুষ একই অনুভূতি নিয়ে তা পড়াচ্ছে। 19-এ পা রাখা নাবিলা, যার চোখে কৌতূহল আর ভেতরের অস্থিরতা, হৃদয় লাফিয়ে উঠছে স্বামীরের কথায়, ছোট ছোট অদৃশ্য সেতু দিয়ে তার অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। 24-এর দোরগোড়ায় উপস্থিত স্বামীর, যে জীবনের ব্যস্ততা আর নিজের অহংবোধ টিকিয়ে রাখতে ব্যস্ত। সে হঠাৎ করে অনুভব করছে কেউ তাকে খুঁজছে, কেউ তার দিকে মনোযোগ দিচ্ছে। সেই অনুভূতিটা নরম কিন্তু শক্তিশালী অনুভব জাগাচ্ছে। ফটাফট 5টা দিন কেটে গেল। দিনের সূর্য ঠিক 24 ঘন্টার নিয়মে উঠেছে, ম্লান আলো থেকে ঝকঝকে রোদে, রাতের নিস্তব্ধতা থেকে চাঁদের নরম আলো। সবকিছু ঠিক সময় মাপা অনুযায়ী। কিন্তু মানুষের কাছে সময় সবসময় সমানভাবে প্রবাহিত হয় না। কিছু মানুষের কাছে ঘড়ির কাঁটা দৌড়ের মতো দ্রুত, কারো কাছে কচ্ছপের মতো ধীর। নাবিলার দিনগুলো যাচ্ছে না। ঘরে বসে কতক্ষণই বা অপেক্ষা করতে পারে। তাই সে আজ বান্ধবীদের সঙ্গে বেরিয়েছে শহরের ব্যস্ত রাস্তায়, ক্যাফের নরম আলোতে, পার্কের পাতার মৃদু গুঞ্জনে, শহরের রঙিন চিত্রে, চা কফির আড্ডায় সময়কে একটু দ্রুত করতে পারার প্রলাপ। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো। সারাদিনের ক্লান্তিতে বালিশে মাথা রাখতেই ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু যদি এখন ঘুমিয়ে পড়ে, রাতের ঘুমে বিঘ্ন ঘটবে। ঠিক তখনই মা এলো ঘরে। মায়ের উপস্থিতি মুহূর্তেই ঘুমের মনকে অন্যদিকে টেনে নিল। রাত তখন 12টা। নাবিলা ঘুমাতে আলসেমি করছিল। প্লে লিস্ট খেতে প্রিয় একটা গান ছেড়ে দিল। তোমার 21 বছর বোধ হয়। গানের তালে তালে নাবিলাও গুনগুন করছিল। প্রিয় এই সময়টাতে হঠাৎ প্রিয় মানুষের মেসেজ এলো। ফ্রি আছো? নাবিলা নিজেকে জিজ্ঞেস করল, এই রাত বিরেতে কি আমার মানুষের খাতে কামলা দেওয়া উচিত? ফ্রি থাকবো না তো কি করব? তবে টাইপ করল,
হুম। তারপর ছোট্ট একটা রিপ্লাই এলো। ওকে। কেন, কি হয়েছে? ওপাশ থেকে সহসা রিপ্লাই এলো না। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো নাবিলাকে। তারপর মেসেজ এলো, তোমার ঘরের জানালার এখানে আসো। নাবিলা দৌড়ে জানালার কাছে এল। দ্রুত পর্দা সরিয়ে বাইরে তাকালো। মূল ফটকের কাছে অন্ধকারের মধ্যে একটা অবয়ব ধরা দিল। রাস্তার মৃদু আলোয় স্বামীরের মুখটা নরম হালকা ছায়ায় ঢেকে ঝাপসা হয়ে উঠল। অন্ধকার আর আলো মিশে এক রহস্যময় আবহ তৈরি করেছিল। নাবিলা মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি বাস্তব, না স্বপ্নের খেলা? হৃদয়টা দ্রুত ধড়ফড় করতে লাগলো, চোখে অজানা আনন্দ আর আশ্চর্যের মিশ্র অনুভূতি ভরে গেল। পেছনে গানটা তখনও বাজছে। তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি। ধরা পড়েছিল ভয়। নাবিলা জানালার আড়াল থেকে তাকিয়ে আছে, স্বামীকে বিশ্বাস করতে পারছে না এখনো। ভেতরে ভেতরে অস্থির হচ্ছে, স্বামীর এখানে কেন? কেবল কি দেখা করার জন্য, নাকি কোনো জরুরি কাজ আছে? হঠাৎ মনে হলো, যদি কেউ দেখে ফেলে, বাবা মা, ভাই বা আশেপাশের মানুষ। ও, মাথাটা একেবারেই গেছে। স্বামীরকে দেখলেই বাকি, ওরা কি প্রেম করছে যে ধরা পড়ার ভয় আছে? নাবিলা মাথা উঁচু করে নরম স্বরে জানালার থেকে বলল, শুধু 2 মিনিট দাঁড়ান আপনি। আসছি আমি। স্বামীর দাঁড়িয়ে আছে রাস্তার ম্লান আলোয়। নিজের মনেই হাসল একবার। মনে মনে বলল, আসলেই আমি পাগল। এই রাত বিরেতে আসা কি ঠিক হলো? ওর মাথায় কোনো প্ল্যান ছিল না। নাবিলার জানালার দিকে তাকিয়ে বুকের ভেতর অজানা টান টের পাচ্ছে। সারাদিন একরাশ অস্থিরতায় কাটানোর পর হঠাৎ করে সিদ্ধান্ত নিল, আসতেই হবে এখানে। হয়তো 2টা কথা বলবে, হয়তো এক ঝলক দেখেই ফিরে যাবে। এত দেরিতে আসার পরিকল্পনা ছিল না। বের হয়েছিল অনেক আগেই, তবে সড়ক পথে এত জ্যাম ছিল যে অনেকটা রাত হয়ে গেছে। তবু মনে হচ্ছে, সময় তো ফুরোয়নি। অনেকটা সময় বাকি আছে। নাবিলা বাইরে বের হয়ে এলো। চুপচাপ দাঁড়িয়ে থাকা স্বামীরের সামনে এসে থামল। জনের চোখে চোখ পড়তে এক মুহূর্তের জন্য চারপাশের অন্ধকার, রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে গেল। নাবিলা নরম গলায় বলল, আসুন। স্বামীর হকচকিয়ে গেল। ইতস্তত করে বলল, এই মানে, সবাই কি জেগে আছে? নাবিলা মৃদু হেসে উত্তর দিল, বাবা ঘুম, মাও ঘুমিয়ে পড়েছে হয়তো। স্বামীর এক ধাপ পিছিয়ে গেল। আমি বরং যাই। আচ্ছা। এইভাবে হুট করে চলে আসা ঠিক হয়নি। কথা শেষ করেই ঘুরে দাঁড়ালো। বোধহয় রাতের অন্ধকারে মিশে গিয়ে সমস্ত সংকোচ, সমস্ত দুর্বলতা গোপন করে ফেলতে চায়। কিন্তু ঠিক তখনই নাবিলার হাত এগিয়ে গেল। দৃঢ়ভাবে টেনে ধরল স্বামীরের হাত। আজব মানুষ তো আপনি, চোখ রাঙিয়ে বলল ও। কিন্তু সেই চোখরাঙানির ভেতরে কি অদ্ভুত টান, কি অজানা আবেগ ঝিলিক দিচ্ছিল। স্বামীর কি টের পেল? মনে হয়। তাই তো হাতটা ছাড়ানোর চেষ্টা করল না। বরং অনুভব করল, নাবিলার আঙুলগুলো তার হাতের চারপাশে কেমন উষ্ণ আর আশ্বস্ত করে রাখা। রাতটা ছিল ভীষণ অস্বস্তির। নাবিলা চুপ করেছিল, কারণ সেও বুঝতে পারছিল স্বামীর অস্বস্তিতে আছে। কিন্তু ভিতরে ভিতরে ওর হাসি থামছিল না। মাঝে মাঝে পাশ ফিরে তাকালেই স্বামীরকে লজ্জিত কিশোরের মতো গম্ভীর মুখে বসে থাকতে দেখে ওর মনটা খিলখিল করে উঠছিল। ভোরের আলো ফুটতেই বাবা মা জামাইয়ের আসার খবর শুনে চমকে উঠলেন। আরে, স্বামীর কখন এলো? আমাদের একবার ডেকে দিলে কি হতো? ঘুম তো কাঁচাই ছিল। স্বামীর অপ্রস্তুত বোধ করল। গলায় যতটা সম্ভব দৃঢ়তা আনার চেষ্টা করল। মুখস্থ করে রাখা কথাটা বলে দিল, মানে, মা নাবিলাকে নিতে পাঠিয়েছে। সারারাত ধরে স্বামীর ভাবছিল, সকালে যদি কারো মুখোমুখি হতে হয়, কেউ যদি হঠাৎ এখানে আসার কারণ জিজ্ঞেস করে, তাহলে কি বলবে? মাথায় এই উত্তরটাই রপ্ত করে নিচ্ছিল বারবার। নেওয়াজ আহসান কিছুতেই জামাইকে ছাড়বেন না। নাবিলাকে নিয়ে যতটা ভালোবাসা, স্বামীরের জন্য তার সমান কর্তৃত্বপূর্ণ ভালোবাসা। কিন্তু স্বামীরের চোখে মুখে অস্বস্তি ফুটে উঠছিল স্পষ্ট। অবশেষে বাধ্য হয়ে মিথ্যা বলতে হলো, আসলে আমার ক্লাস প্রেজেন্টেশন আছে। নাবিলা বরং থাকুক। নাবিলাও তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে বলে উঠল, না বাবা, আমারও তো ক্লাস আছে। আমিও চলে যাব। একই সাথে
জনের একই কথা শুনে নেওয়াজ আহসান কিছুটা থমকালেন। তার করা ভুরু খানিকটা কুঁচকে গেল, কিন্তু আর কোনো অজুহাত দাঁড় করানোরও জায়গা রইল না। অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে মেনে নিলেন। মেয়ে জামাইকে বিদায় দিলেন বিকাল নাগাদ। নিতুও সাথে ছিল। সে ফিরে এসে সরাসরি ফোন করল রেশমাকে। কথায় কথায় বলল, নাবিলাকে এত মিস করছিলি যে একেবারে ছেলেকে পাঠিয়ে দিলি ওকে নিয়ে যেতে। অন্য প্রান্তে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল রেশমা। একটু বিস্মিত হল। তিনি নাবিলাকে মিস করছিলেন ঠিকই, কিন্তু স্বামীকে একবারও যেতে বলেননি। ভেবেছিলাম মেয়ে বাবা মায়ের কাছে এতদিন পর গেছে, আর কিছুদিন থাকুক। স্বামীর তাহলে কেন গেল? বউয়ের টানে? বাহ, তাহলে তো বেশ হয়। তিনি হাসিমুখে বান্ধবীর সাথে আলাপ জুড়ে দিলেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। গাড়ি চলছে। স্বামীরের মুখটা শক্ত, ভ্রু কুঁচকানো। তার দৃষ্টি রাস্তায় আটকে আছে। নাবিলা আবলতাবল প্রশ্ন করে মাথা ধরিয়ে দিচ্ছে। আর সে শাট আপ করে পাশ কাটিয়ে যাচ্ছে। এক পর্যায়ে নাবিলা আহ্লাদি সুরে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি আমাকে মামনির কথায় নিতে আসছেন? স্বামীর কোনো দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, শাট আপ। কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিস করল নাবিলা। মামনি বোধহয় আমাকে অনেক মিস করছিল, তাই না? স্বামীরের আবারও একরকম রাগঢাকা কর্কশ স্বর। শাট আপ। এবার নাবিলা চোখের কোণে দুষ্টুমি মেশানো আভা নিয়ে সরাসরি তাকালো তার দিকে। আচ্ছা, আপনি মিস করছিলেন না? স্বামীর এইবার কিছু বলল না, শুধু দাঁত চেপে নাবিলার দিকে তাকালো। মুখে বলছে এক কথা আর মনে আরেক কথা। নিজেকে কেমন গিরগিটি মনে হচ্ছে, অথচ তার এই স্বভাব কোনোদিন ছিল না। মনে যা, মুখেও তা। নাবিলার বেলায় সব উল্টেপাল্টে যাচ্ছে কেন? মনের ভেতরটা চিৎকার করে বলছে, হ্যাঁ, আমি তোমাকেই মিস করছিলাম। মনের এইরকম অবনতি হবে তা ভেবেছিল কোনোদিন? কামিনীর বেলায় তোর সব ঠিকঠাক ছিল। কেন ছিল? ভালোবাসা ছিল না বলে। স্বামীর বাসায় ঢুকতেই রেশমা আগ্রহ ভরে তাকালেন। নাবিলাকে পাশে দেখে খুশিতে জড়িয়ে ধরলেন। রেশমা বললেন, কিরে বাবু, তুই নাবিলাকে? পুরো কথাটা শেষ করার আগেই স্বামীর বলে উঠল, মা, নাবিলার জরুরি ক্লাস আছে। সামনে আবার পরীক্ষা। এসব ফেলে এতদিন ওখানে থাকা ঠিক না। তাই ওকে নিয়ে এলাম। পরীক্ষা শেষ হলে গিয়ে অনেকদিন থাকবে। রেশমা কিছুক্ষণ চুপ করে রইলেন। নাবিলাও কিছুটা সংশয় নিয়ে তাকাল। স্বামীর নিজেকে যতটা সরল দেখাচ্ছে, ভেতরে ততটা সহজ নয়। কিন্তু এমনভাবে নির্লিপ্ততার গলায় বলল যে, মনে হলো সবই শুধু দায়িত্ববোধ থেকে করা। নাবিলার মনের ভিতর এতক্ষণ যাবৎ যে ভালোলাগার প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছিল তারা ডানা ঝাপটানি থামিয়ে দিল। ও স্বামীকে ঠিক বুঝতে পারছে না। অদ্ভুত চরিত্র, এই ভালো, এই খারাপ। রেশমা মৃদু হেসে বললেন, আচ্ছা, ঠিক আছে। পড়াশোনার চাপ আগে সামলাক। পরীক্ষা শেষ হলে আবার পাঠিয়ে দেব। স্বামীর আর কোনো জবাব দিল না। নাবিলার দিকে এক পলক তাকিয়ে ঘরে গেল। ওর দৃষ্টিতে যে নাবিলাকে ঘরে আসার নির্দেশ ছিল, যা নাবিলা বুঝল না। নাবিলা আবারও নিয়মিত ক্লাস শুরু করল। যাওয়া আসা স্বামীরের সাথেই হচ্ছে। ভাবের রাজা আগের মতোই ভাব দেখাচ্ছে। মাঝে মাঝে এতটাই উদাসীন হয়ে যায় যে নাবিলার রাগ হয়, আবার সেই উদাসীনতার ফাঁকেই হঠাৎ একটুখানি দৃষ্টি বা একটা শব্দে বুক ধড়ফড় করে ওঠে। কি জানি আসলে কি হয় এর? নাবিলা ঠিক বুঝে উঠতে পারে না। নাবিলা ওর চিন্তা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। সামনে প্রজেক্টর অন, ক্লাস শুরু হয়ে গেছে। পাশ থেকে হঠাৎ টুস করে পেটে খোঁচা খেয়ে আটকে উঠল। তাকিয়ে দেখল তাসনিম মুখ চেপে হাসছে। কি করছিস? নাবিলা বিরক্ত মুখে ফিসফিস করে বলল। তাসনিম ইশারা করল সামনের দিকে। ওই দেখ, একটা ছেলে তোর দিকে অনেকক্ষণ ধরে তাকায় আছে। নাবিলা ভ্রু কুঁচকে বলল, কেন? তাসনিম কাঁধ ঝাঁকাল। আমি কেমনে বলবো? গিয়া জিজ্ঞেস কর। নাবিলা বিরক্ত হয়ে বইয়ের দিকে মুখ ফেরাল। কিন্তু কৌতূহলটা ঠিকই খোঁচা মারল। অবচেতনেই একসময় মাথা একটু কাত করে পাশের দিকে তাকালো। আর ঠিক তখনই চোখ আটকে গেল, একজোড়া দৃষ্টি সত্যিই তার দিকে নিবদ্ধ। একই ডিপার্টমেন্টের হওয়া সত্ত্বেও ছেলেটাকে নাবিলা চেনে না, নামও জানে না। ক্লাস শেষে তন্ময়ের সঙ্গে নাবিলার টুকটাক আলাপ জমে উঠল। এই ছেলেটার নাম তন্ময়। সহজ সরল ভঙ্গিতে কথা বলে,
তাতে নাবিলারও অস্বস্তি লাগলো না। ঠিক তখনই মাধুর্য এগিয়ে এসে মুখ বাঁকা করে বলল, আরে, আমাকে কিছু বলবি না? আমি তো চিনি ওরে, কলেজে একসাথে ছিলাম। যাই হোক, তন্ময়ের সঙ্গে তাদের এক প্রকার বন্ধুত্ব তৈরি হলো। ক্লাস শেষে চারজন মিলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, গল্প করতে করতে। মূল ফটকে এসে নাবিলা ওদের বিদায় দিল হাত নেড়ে। তারপর পা বাড়াল স্বামীর যেখানে সবসময় অপেক্ষা করে সেদিকে। স্বামীরের কপাল কুচকানো, চোখ জোড়া তীক্ষ্ণ। ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ল, এই ছেলেটাকে? নাবিলা হকচকিয়ে গেল। এই বান্দা দেখল কেমনে? চোখ অত দূর গেল কিভাবে? নাবিলা সহজ গলায় বলল, বন্ধু। বন্ধু? বন্ধু। ইয়েস। নাবিলা বাইকে উঠে স্বামীরের কাঁধে হাত রাখল। নাবিলার হাতের স্পর্শ স্বামীর খেয়াল করল। সে কিছুটা অচঞ্চল হয়ে সেই স্পর্শ অনুভব করল। হাত সরাও বলতে চেয়েও বলল না। বাড়ি ফেরার পর অন্বেষা এলো কথা বলতে। এসেই স্বামীরের সাথে একচোট লাগল। মুখে মুখেই শুরু হলো কাটাছেঁড়া। স্বামীরও কম যায় না। তোমার স্বামী নিজে বিয়ে করছে, তাই চায় না দুনিয়ার আর কারো বিয়ে হোক। কাল আমাকে রীতিমতো অভিশাপ দিচ্ছে, আমার নাকি বিয়ে হবে না। নাবিলার দিকে তাকিয়ে অভিযোগ জানালো অন্বেষা। স্বামীর খোঁচা মারল, হবে নাই তো। অন্বেষা চোখ বড় বড় করে বলল, ফ্যান, তুই একলা বউ নিয়ে ফুর্তি করবি, আমরা দেখব। দেখবি? তোর বউ আমি কিডন্যাপ করব। স্বামীর হেসে বলল, এহব, শখ কত, মানুষের বউ নিয়ে টানাটানি করে। বেহারা কোথাকার, যাও ভাগ। মিনিট দশেকের ঝগড়ায় ঘর ভাসিয়ে ফেলল জন। নাবিলা বিরক্ত হয়ে গেল। জনের মাঝে এসে দাঁড়িয়ে চুপ করিয়ে দিল। স্বামীরকে ধমকে আপাতত ঘরের বাইরে যেতে বলল। তারপর অন্বেষাকে নিয়ে বসল। অন্বেষা যা বলল তার সারমর্ম হচ্ছে, রায়হান ভাইয়াকে কোনোভাবে ম্যানেজ করা যাবে না। অসম্ভব। যত চেষ্টাই করা হোক না কেন, কাজ হবে না। তাই এবার আর ম্যানেজ করার চেষ্টা নয়, সরাসরি পালাতে হবে। সব শুনে নাবিলা আকাশ থেকে পড়ল। বিস্মিত চোখে অন্বেষার দিকে তাকিয়ে রইল। ওরাও জন এককালে পালিয়েছিল, তবে সেখানে রোমান্টিক ব্যাপার সুপার ছিল না। ফালতু একটা কাহিনী হয়েছিল। যতই ভাবছে ততই মাথার ভেতর সিনেমার দৃশ্য ভেসে উঠছে। জন মানুষ রাতের আধারে গোপনে বেরিয়ে যাচ্ছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অথবা ছুটে চলা ট্রেনে চেপে বসছে। কোনো রোমান্টিক বাংলা সিনেমার কাহিনী। প্রেমিক প্রেমিকার এরকম সিনেমাটিক কাহিনীও আগে কখনো দেখা তো দূর, শোনেও নাই। অন্বেষা আরও বলল, সব ঠিকঠাক করে সে স্বামীরকে জানাবো। অবশ্য স্বামীরকে জানানোর গুরু দায়িত্বটা নাবিলাকেই পালন করতে হবে। তন্ময়ের কারণে প্রথমে টুকটাক আলাপ দিয়ে শুরু হলেও পরবর্তীতে পরিচয় হয়ে গেল মাহিন, সাদিক আর আকসার সাথে। তন্ময় সবসময় একটু ঠান্ডা মাথার, ভদ্রভাবে কথা বলে। মাহিন একেবারে উচ্ছল, যেকোনো মুহূর্তে এমন কাণ্ড করে বসবে যে সবাই এসে লুটোপুটি খাবে। সাদিক শান্ত, তবে কথার ভেতরে একরকম গভীরতা। আর আকসা, দুষ্টুমি না করলে ওর দিনই পরিপূর্ণ হয় না। প্রতিদিন ক্লাস শেষে অথবা ক্লাস ফাঁকি দিয়ে সিঁড়ির ধাপে বসে 6-7 জনের দলটা একসাথে গল্পে মেতে ওঠে। একদিন ক্লাস শেষে সবাই মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আলাপটা শুরু হলো খুব সাধারণভাবে। এরই মধ্যে আকসা হঠাৎ নাবিলাকে বলল, তোকে তো কেউ একজন এসে নিয়ে যায় প্রতিদিন, তাই না? মাহিন সঙ্গে সঙ্গে বলল, আমিও জিজ্ঞেস করব ভেবেছিলাম। ওটাকে? তন্ময় এসে যোগ করল, কে রে, পার্সোনাল কেউ? নাবিলা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। লুকানোর কিছু তো নেই, তবুও বলল, আমার আসামি। আসামি? কেমন আসামি? জেলে বন্দি আসামি। যাই হোক, পরে বলবো। নাবিলা তড়িঘড়ি করে বলল, সামিরই ওকে বলতে মানা করেছিল। ওর কি দোষ? সাদিক ভ্রু তুলে জিজ্ঞেস করল। আসমি বেশ কেয়ারিং, নিয়মিত নিতে আসে। নাবিলা মৃদু হেসে মাথা নাড়ল। বন্ধুদের কাছে স্বামীকে আসামি বললেও নিজের মনে তো সেই সম্পর্কের ব্যাখ্যা আলাদাও নয়। সে তো স্বামী নামক আসামি। ওদিকে নাবিলার আসামি নীরবে সবকিছুই লক্ষ্য করছিল। নাবিলা কখন ক্লাসে ঢুকলো, কোন ক্লাস করলো, কোনটা করল না, কখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সবটাই তার নজরে। তবুও সে নীরব। কিছু বলার নেই, বলার অধিকার আছে। তবে বন্ধুত্ব তো এই বয়সে স্বাভাবিক, মানুষ এ সময়ে ডানা মেলে উঠতে চায়।
সে নিজেও এককালে উড়েছিল, কিন্তু স্বামীরের চিন্তা অন্যদিকে। নাবিলার তো এমনিতেই মুখ থুবড়ে পড়ার বাতিক আছে, এখানেও উড়তে উড়তে যদি হঠাৎ ধপাস করে পড়ে যায়, তখন কে হাতে ধরবে, কে ওকে রক্ষা করবে? স্বামীরকেই তো তখন হাত বাড়িয়ে দিতে হবে। নাবিলাকে চোখে চোখে রাখা তার কাছে দায়িত্বের মতো হয়ে দাঁড়িয়েছে। স্বামীর নিজেও বুঝতে পারে না এই দায়িত্ববোধ তার কবে থেকে আর কেন এলো। নাবিলাকে বিয়ে করেছে বলেই, বউ বলেই, নিজের মনে এসে প্রশ্ন করে আবার উত্তরও নিজেই দিয়ে ফেলে, হয়তো তাই। বউ বলেই, তবে শুধু বউ শব্দটা দিয়ে কি সব বোঝানো যায়? থেকে থেকে মনে হয় ব্যাপারটা কেবল সম্পর্কের কাগজে কলমের বাঁধনে আটকে নেই, অনেক দূর গড়িয়েছে, কিন্তু কত দূর? নাবিলাকে ঘিরে যে এক অদৃশ্য টান তৈরি হয়েছে ওই পর্যন্তই তো। এটাই কি অনেক? এই টান তো অন্য কারোর জন্য কখনো হয়নি। অন্য কারো প্রতি এইরকম কর্তৃত্ববোধ, এইরকম অস্থিরতা, এইরকম অযাচিত দায়িত্ব নেওয়ার মতো ইচ্ছে তার জীবনে আসেনি। সবচেয়ে বড় কথা, এই দায়িত্ববোধের ভেতরে একটা টান আছে কিন্তু ভালোবাসা নাই। ভালোবাসা নামক অনুভূতিটা সহজ না। তার ভাবনায় ভালোবাসা কোনো হঠাৎ আসা অনুভূতি নয়, বরং দীর্ঘ সময়ে জন্ম নেওয়া এক জটিল বন্ধন। এটা তোর স্বামীর নিজস্ব ভাবনা, কিন্তু যদি সে একবার নিজের মনকে সত্যি সত্যি প্রশ্ন করত তবে উত্তরটা পরিষ্কার আসতো। আরে পাগলা, মনের টান আর ভালোবাসা আলাদা কিছু না, একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়ানো। যেমন আকাশে মেঘ জমলে বৃষ্টি নামবে, যেমন করে এলে আলো ফুটবে, তেমনি টান থাকলে ভালোবাসা জন্মাবেই। ভালোবাসা শুধু মিষ্টি শব্দ নয়, ভালোবাসা নীরব উপস্থিতি, নিঃশব্দে খেয়াল রাখা। ভালোবাসা কারো দিকে তাকিয়ে না থেকেও তার প্রতিটি পদক্ষেপে দৃষ্টি রাখা। আর সেই অদৃশ্য দৃষ্টি যখন বুকের ভেতর থরথর কাঁপন তোলে, তখন বুঝতে হবে এইটা নিয়ে তো ভালোবাসার অন্য নাম। রাতে স্বামীর ঘরে ফিরে নাবিলার মুখোমুখি বসল। তার ভালোবাসা থাকুক ছাই মনের টান, নিজের দিকটা পরিষ্কার রাখা দরকার। সে হচ্ছে পবিত্র পাত্র, মানুষ তার সম্পর্কে যা তা ভাববে তা হবে না। সামির বলল, শোনো, সেদিন আমার সাথে একটা মেয়েকে দেখেছিলে, ওর নাম তানিয়া। ও আমার। নাবিলার মনোযোগ তখন বইয়ের পাতায়। স্বামীরের হঠাৎ বলা কথায় সে মাথা তুলল। মাঝপথে বলল, আপনার গার্লফ্রেন্ড? স্বামীরের স্বর খানিক গম্ভীর হল। কথার মাঝখানে কথা বলবে না? আচ্ছা, বলুন শুনি। আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলামই। তখন এমন ব্যবহার করলেন যেন অপরাধ করেছি। এখন হঠাৎ বলতে আসছেন কেন? শাট আপ, চুপ করে আমার কথা শোনো। নাবিলা নীরবে মাথা নাড়ল। সামির আবার বলল, ও আমার বন্ধুর গার্লফ্রেন্ড, একটা বিষয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। নাবিলা জিজ্ঞেস করল, আচ্ছা, বাট আমি তো কৈফিয়ত চাই নাই। এই তো, মেয়ে দিচ্ছে মাথা গরম করে। সামির রাগ সামলে বলল, কৈফিয়ত আমিও দিই নাই, শুধু জানালাম। সেদিন জানতে চেয়েছিলে। ভাবলাম একটা বাচ্চা মেয়ে আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর না দিলে কষ্ট পাবে। ঈশ্বর, নিজেকে কি ভাবেন? এত সামান্যতে আমি কষ্ট পাই না। তাই। নাবিলা হাসল। জি। আচ্ছা, আপনি হঠাৎ এত ভালো হলেন কিভাবে? রাগারাগি করছেন না, আবার ভালো ভালো কথা বলছেন। আশ্চর্য লাগছে। স্বামীর কলার নাচিয়ে উত্তর দিল, আমি ভালোই। আমাকে চিনতে তোমার ভুল হয়েছে। নাবিলা আর চোখে তাকিয়ে ভ্রু উঁচু করল। খুব তাই না? আবার শুরু করলেন। একটু প্রশংসা করেছি বলে মাথার চড়ে নাচছেন। এই জন্য মানুষের ভালো বলতে হয় না। সামির খুব হেসে বলল, আমি তোমার মাথায় চড়ে নাচছি? কিভাবে? কার সাথে? ব্রেক ডান্স না কাপল ডান্স? তার চেয়ে বলতে তোমার সাথে নাচার কথা। বিষয়টা মানাতো। কাম অন, একটা কাপল ডান্স হয়ে যাক। নাবিলা বালিশে হেলান দিয়ে দেখছিল স্বামীরের কর্মকাণ্ড। পাগল হয়ে গেল নাকি? অন্ধকারে নাবিলা শক্ত করে আঁকড়ে ধরেছিল যাকে, প্রথমে ভেবেছিল সেটা তার মামনি। ভয়ে কাঁপতে কাঁপতে বুকের ভেতর ধুপধুপ শব্দ হচ্ছিল। কিন্তু পরক্ষণেই তার নাকে ভেসে এলো অচেনা অথচ খুব আপন ঘ্রাণ। ভেজা জামাকাপড়ে মিশে থাকা স্বামীরের শরীরের উষ্ণ ঘ্রাণ, যা নাবিলা এই মুহূর্তে চিনতে ভুল করল না। প্রথমকে গেল। বুঝেও সরে আসতে পারল না, পা দুটো কিভাবে যে আটকে গেছে ওখানে। এটা কি সম্মোহন হওয়া,
নাবিলা কি সম্মোহিত হতে যাচ্ছে? পরক্ষণে টের পেল, স্বামীরের হাত ওর কাঁধ ছুঁয়েছে। নাবিলা তো এইবার কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যাবে। এটা কি হচ্ছে ওর সাথে? এই একটা ভুলবশত আলিঙ্গন। বেশি কিছু ভাবতে পারল না। বাস্তবতা নিশ্চিত করার জন্য নিজের আঙুলের ডগা গিয়ে ছুঁল স্বামীরের কাঁধ, ভেজা জামার ভাঁজ, আর তাকে। শরীরের তাপটা স্রোতের মতো ছড়িয়ে পড়ল নাবিলার ভেতরে। ও খানিক কেঁপে উঠে ফিসফিস করল, আপনি? হ্যাঁ, আমি। কণ্ঠের সুরটা একসাথে ভরসা আর আপনত্বের প্রতিশ্রুতি ছিল। নাবিলা চোখ বুজে কান পেতে রইল। মনে হলো স্বামীরের বুকের ভেতর ধুকধুক করে বাজছে হৃদস্পন্দন, যা ওর নিজের ভেতরের স্পন্দনের সঙ্গে মিশে যাচ্ছে আর ও কান পেতে তা শুনছে। এক মুহূর্তে ভয় গলে গেল। আতঙ্কে কাঁপতে থাকা হাত এবার শক্তভাবে ধরল স্বামীর ইয়াসিকে। বর্তমানে সেখানেই তার সমস্ত নিরাপত্তা লুকিয়ে আছে। বিজলি আবার চমকালো বাইরে। সেই ক্ষণিকের আলোয় নাবিলা স্পষ্ট দেখতে পেল স্বামীরকে, তার চোখের ভেজা পাপড়ি, শান্ত ভঙ্গি, চুল বেয়ে এখনো পানি পড়ছে, আর তাকিয়ে আছে ওর দিকে, চোখ দুটো বোধহয় বিশাল এক সমুদ্র। সেই দৃষ্টি বলল সব কথা, যা মুখে বলার দরকার হয় না। নাবিলা বলল, আমি ভেবেছিলাম মামনি। স্বামীর ঠোঁটে মৃদু হাসি টেনে ফিসফিস করে বলল, আর আমি ভেবেছিলাম তুমি আর কতবার ভুল করবে। নাবিলা তখনও স্বামীরের বুকের ভেতর মুখ গুজে দাঁড়িয়ে আছে। সরে আসতে ইচ্ছে করছিল না। সরে আসার কথা ভাবতেই অভ্যন্তরীণ থেকে কি একটা না না আর্তনাদ করে উঠছে। নাবিলা হাত দিয়ে তার টি শার্টের বুকের দিকটা খামচে ধরেছে। স্বামীরের কথার জবাবে বলল, ভুল করি নাই তো। অন্ধকার ঘরটা নিস্তব্ধ। শুধু জানালার বাইরে বৃষ্টির ফোঁটার শব্দ আর মাঝে মাঝে বিজলি চমকে ওঠার ক্ষণিক আলো। স্বামীর মৃদু গলায় জিজ্ঞেস করল, ভয় পেয়েছিলে? নাবিলা ঠোঁট কামড়ে খুব ধীর কণ্ঠে, শোনা যায় না এমনভাবে উত্তর দিল, হুম। অন্ধকারের ভয় পাও? স্বামীরের কণ্ঠে টানাটানি করা কৌতূহল। হুম। আবার মাথা নাড়ল নাবিলা, তবে কণ্ঠটা আগের মতোই, প্রায় শোনা যায় না। কিছুক্ষণ চুপ করে রইল দুজন। নীরবতা আরো গভীর হল। অন্ধকার জেকে বসল। স্বামীর মৃদু হেসে ফিসফিস করে বলল, কিন্তু এখন তো অন্ধকারই আছে। ভয় পাচ্ছ না কেন? নাবিলা কেঁপে উঠে মুখ তুলল। বিজলি চমকালো আবার বাইরে। আগের মতো স্পষ্ট হলো না, তবে স্বামীরকে ও ঠিকই স্পষ্ট দেখতে পেল। নাবিলা চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি। নিজেও একটু সরল। ওর ঠোঁট নরল, কিন্তু শব্দ বের হলো দমবন্ধ করে। আছে, সাথে আপনিও তো আছেন। এই উত্তরটা বেরিয়ে আসার সাথে সাথেই নাবিলা বুঝল, সে যা বলতে চেয়েছিল তা বলার ইচ্ছে ছিল না। বুকের ভেতর ধপধপ শব্দ বাড়ল আরো। স্বামীর মৃদু হেসে মাথা নিচু করল। গলায় মজা মেশানো গাম্ভীর্য। মানে? আমি থাকলে ভয় নেই। নাবিলা বেশ জেদি গলায় বলল, আমি কি তাই বলেছি? আপনি ইচ্ছে করে অন্য মানে বের করছেন। স্বামীর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তাহলে ঠিক মানেটা বলো। অন্ধকারে স্বামীরের প্রশ্নের উত্তর দিল না নাবিলা। উল্টো ঘুরে উল্টো পথে পা বাড়াল। ঠিক তখনই স্বামীর ওর হাত চেপে ধরল শক্ত করে। শক্ত করেই ধরেছে, তবে লাগছে না, বরং মনে হচ্ছে সে এই হাত জন্ম জন্ম, সহস্র জন্ম ধরে থাকুক। স্বামীর নাবিলার হাতটা নিজের দিকে টেনে নিয়ে সামান্য কাছে ঝুঁকল। অন্ধকারে চোখে চোখ দেখা না গেলেও নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল। সেই গলায় রহস্যময় হাসি মিশিয়ে ফিসফিস করল, বলো। নাবিলা থেমে গেল। কাঁপা কণ্ঠে বলল, কি বলবো? স্বামীর আর এক চুল কাছাকাছি এলো। ঠিক মানেটা? আমি থাকায় ভয় পাচ্ছ না, নাকি অন্য কোনো কারণে? নাবিলা ঠোঁট কামড়ে নিচু স্বরে উত্তর দিল, জানি না। উহু, জানো? উফফ, জানি না বলেছি তো। নাবিলা কণ্ঠে উপর উপর বিরক্তি দেখালেও তাতে কেমন গোপন কম্পন ছিল। ফের বলল, ফোর্স করছেন কেন? স্বামীর ফিসফিস করে বলল, একটু করলে কি হয়? এইবার আর কোনো উত্তর দিতে পারল না নাবিলা। বুকের ভেতর তীব্র ধুকপুকানি, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। কথা বলতে গেলে ঠোঁট কেঁপে যাচ্ছে। স্বামীর দেখতে পাচ্ছিল না ওকে, নাবিলাও দেখতে পাচ্ছিল না স্বামীরকে। তবু তারা জন একে অপরকে অনুভব করছিল ভেতরের প্রতিটি কাঁপুনিতে। দূরত্বের রেখা নেই বললেই চলে। শুধু দূরত্ব ঘুচল, স্বীকার করার শাস্তাই বাকি। নাবিলার মনে হচ্ছিল,
অন্ধকারের আড়ালে নিজের সব সত্যি লুকিয়ে রাখা যায়। অথচ স্বামীরের শক্ত হাতের চাপে বারবার মনে হচ্ছিল, আর কতক্ষণ নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। অবশেষে নাবিলা ঠোঁট বাঁকিয়ে স্বামীরের বুকে আলতো ধাক্কা মেরে বলল, কচু হয়, বলেই এক নিমেষেই ঘুরে দাঁড়ালো নাবিলা। ছুটতে পালালো অন্ধকারের মধ্যেই। স্বামীর দাঁড়িয়ে রইল, ঠোঁটে অদৃশ্য হাসি ঝুলিয়ে। আর ঠিক তখনই কারেন্ট চলে এলো। অন্ধকার তো কেটে গেল, তবে সেই অন্ধকারের রেশ এখনো রয়ে গেছে। সামির নিজের টি শার্টের দিকে তাকালো। ঠিক বুকের বাম পাশে, যেখানে নাবিলার হাত শক্ত করে ধরা ছিল, সেই অংশটা এখনো কুঁকড়ে আছে। অল্পক্ষণের জন্যেও চাপা রাখা উষ্ণতার চিহ্ন এখনো টিকে আছে। বাইরে বৃষ্টি থেমে গেছে, হাওয়া হালকা ঠান্ডা। এতক্ষণ ভিজে থাকার পর শার্ট প্রায় শরীরেই শুকিয়ে আসছে। সামির হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল সেই অংশটা। সরাসরি ঘরে গেল না, উল্টো দিকে ঘুরে কোথায় যে গেল কে জানে। ওদিকে নাবিলা চুপচাপ ঘরের দরজায় এসে দাঁড়ালো। অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে আছে শরীরে। বুকের ভেতর টিপটিপ আওয়াজটা এখন আগের চেয়ে অনেক বেশি। এতটাই জোরে ধুকপুক করছে যে নিস্তব্ধ আধার রাতে সে নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, আর মনে হচ্ছে স্বামীরও যদি কাছাকাছি থাকতো সেও হয়তো শুনতে পেত। আজকে স্বামীরের মুখোমুখি হতে অদ্ভুত অস্বস্তি লাগবে নাবিলার। চোখে চোখ রাখতে পারবে না, তাকাতে পারবে না, স্রেফ মরে যাবে। ঘরের ভেতর অস্থিরতার চাপে শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। তাই পাশের ফাঁকা ঘরটার দিকে দৌড়ে গেল। যাওয়ার আগে দুটো বই নিল। বইয়ের পাতার আড়ালে সে সহজেই লুকিয়ে ফেলতে পারবে নিজের দোটানা, নিজের ধরফর। ঘরে ঢুকে দরজাটা টেনে দিয়ে বিছানায় বসে পড়ল। বই খুলে রাখল সামনেই। শব্দগুলো ঠিকঠাক চোখে পড়লেও মনের ভেতর কেবল স্বামীরের চোখ, স্বামীরের হাসি, স্বামীরের বুকের ভাঁজ হয়ে থাকা জামা, আর ওই ঐন্দ্রজালিক সুন্দর মুহূর্তটা ঘুরপাক খাচ্ছে। বালিশে হেলান দিল। মামনি যদি হুট করে এসে দেখে তবে বলতে পারবে, পড়তে এসেছিল এই ঘরে আর পড়তে পড়তে চোখ লেগে গেছে। মিথ্যা বই কি, মন জানে, এ কেবল অজুহাত। আসলে স্বামীরকে এড়িয়ে চলার এক মরিয়া চেষ্টা। চোখ দুটো নামিয়ে নিল বইয়ের পাতায়, অথচ এক একটা অক্ষর স্বামীরের নাম হয়ে ঝিলমিল করছে। স্বামীর উত্তরের বারান্দার এক কোণায় দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি থেমেছে, শুধু টুপটাপ পানি পড়ার শব্দ। অন্ধকারেই দাঁড়িয়ে আছে, বাতি জ্বালায় নাই। আপাতত অন্ধকার ভালো লাগছে। কিছুক্ষণ আগেই এমন অন্ধকারে নাবিলা তার হাত শক্ত করে ধরেছিল। সে ভাবছিল, আমি কি খুব কাছে চলে যাচ্ছি ওর, নাকি গেছি। নাবিলা তো কিছু বলেন না, শুধু দৌড়ে পালায়। এই দৌড়াদৌড়ির অর্থ কি? যদিও ওর স্বভাবের সাথে স্থির হয়ে বসে থাকাটা মানায় না। এই দৌড় কি লজ্জা থেকে আসা নাকি দ্বিধাদ্বন্দ্ব? কিন্তু ওর চোখ, ওর নিঃশ্বাস, সবকিছুই তো বলে দিচ্ছে কিছু একটা আছে। যদি জিজ্ঞেস করি, উত্তর দিবে নাকি আবার কচু বলে পালাবে। তার বুকের ভেতরও টিপটিপ করছে, কিন্তু চেহারায় সেই দস্যি শান্ত ভাবটাই ধরে রাখল। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না ভেতরে সে ঠিক কতটা আলোড়িত। সকালে নাবিলা ছুটে পালালো। ঘরে ঢুকেই দেখল স্বামীর গভীর ঘুমে। তার নিঃশ্বাসের ধাক্কা, উঠানামা। অথচ সেই দৃশ্যের দিকে ভালো করে তাকাতেই পারল নাও। বুকের ভেতর কম্পন উঠল। কোনোরকমে মুখ হাত ধুয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে খেয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওদিকে স্বামীরের ঘুম ভাঙল অনেক দেরিতে। রাত জেগে থাকার কারণে সকালে বেশ ভালো একটা ঘুম হয়েছে। নাবিলাকে কোথাও দেখতে পেল না। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানল, ও আরও আগেই বেরিয়ে গেছে। সে গতরাতে ঘরে ফিরেছিল মাঝরাতে। এসে নাবিলাকে খুঁজে পায়নি নিজের ঘরে। চারিদিক ঘুরে অবশেষে পাশের ঘরটাতে গিয়ে দেখে বালিশে মাথা এলিয়ে বই মুখের উপর চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্বামীর বইটা আলতো করে সরিয়ে রেখেছিল, যেন নাবিলার ঘুম ভেঙে না যায়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। তারপর ঘুমাল, সেই ঘুম মাত্র ভাঙল। নাবিলা একবার ডাকলেও পারত। একা একা চলে যাওয়ার কি দরকার ছিল। স্বামীর রেডি হয়ে নিল ফটাফট, ওকেও বের হতে হবে এখন। ভার্সিটি লাইফে নাবিলার বেশ মাস পেরিয়ে গেছে। নতুন বন্ধু, গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সিনিয়রদের সাথে মেলামেশা, সবকিছু মিলিয়ে দিনগুলো ব্যস্ততায় কেটে যাচ্ছে। সবার সাথে মিশে ভালোও লাগছে। সিনিয়রের মধ্যে একজনের নাম বেশি শোনা যায় ওদেরকে কেন্দ্র করে,
তার নাম আদনান। একই ডিপার্টমেন্টের, তবে থার্ড ইয়ারে। নাবিলা আদনানকে প্রথম চিনেছিল একটা প্রেজেন্টেশনের সময়। সেই থেকে ওর সাথে ভালো একটা যোগাযোগ হয়ে গেছে। প্রতিটা অ্যাসাইনমেন্টেও সাহায্য করে। আজও লাইব্রেরি অ্যাসাইনমেন্টের কাজ চলছিল। টেবিলের চারপাশে বইয়ের স্ক্রুপ, কাগজে আঁকিবুকি আর ফিসফিসে আলোচনার ভেতরে নাবিলা বসে আছে। সবাই একসাথে আছে, গল্পগুজব হচ্ছে, মাঝে মাঝে হেসে উঠছে, আবার সিরিয়াসভাবে নোট নিচ্ছে। আদনান খুব ধৈর্য নিয়ে কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছিল। ওর বলার ভঙ্গিটা সুন্দর আর সহজ। অনেকক্ষণ বাদে একটানা পড়ার পর নাবিলা বই বন্ধ করে বলল, আমি উঠি এখন। আদনান মুখ তুলে তাকালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, 2 মিনিট দাঁড়াও, আমিও আসছি। নাবিলা ঠোঁট কামড়াল, অজান্তেই ঘড়ির দিকে তাকিয়ে নিল। মনটা কেমন দুরুদুরু করছে। আজও কি স্বামীর অপেক্ষা করছে? ও কি আজ এসেছে নিতে? এমনিতে তোর সবসময়ই আসে। কালকের ঘটনাটা কি সহজভাবে নিয়েছে? কেন নিবে না? সে তো আর নাবিলার মতো অনুভবের সাগরে হাবুডুবু খেয়ে মরছে না। স্বামীর হয়তো মনেই রাখে নাই, কিংবা মনে রাখলেও পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। অন্যান্য সব ঘটনার মতো ছোটখাটো অপ্রয়োজনীয় একটা ঘটনা বলে পাশ কাটিয়ে গেছে। আদনান নাবিলার চোখের সামনে তুড়ি বাজাল। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে নাবিলা ফের ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা বলছে, হাতে এখনো 10 মিনিট আছে। একটু ভেবে অন্যমনস্ক হাসি দিয়ে উত্তর দিল, আচ্ছা। আদনান একটা ব্যাখ্যা দিচ্ছিল কোনো জটিল টপিকের উপর। নাবিলার মনে হলো সে 2 মিনিটের কথা বলে আরো বেশি সময় অপেক্ষা করাবে। এইদিকে ও এইভাবে চলেও যেতে পারছিল না। তাই একটা বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। স্বামীর প্রতিদিনের মতো যেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। চারপাশের ভিড় হালকা হয়ে যাচ্ছে, অথচ নাবিলা আসছে না। কপালে একটা চিন্তার রেখা, নাবিলা চলে গেছে। কিন্তু কেন যাবে? তো জানেই তো, আমি আসবো ওর জন্যই। মাঠের দিকটা ফাঁকা দেখে স্বামীর লাইব্রেরির দিকে এগোলো। ও যে এ সময় ক্লাসে থাকবে না তা নিশ্চিত। নাবিলা তখন বইপত্র গুছিয়ে বের হচ্ছিল। ওর 2 কদম সামনে হাঁটছে আদনান। দরজার কাছে আসতেই চোখাচোখি হয়ে গেল জনের, স্বামীর আর নাবিলার। এক মুহূর্ত শব্দহীন, সময় থমকে থাকা। জনের দিকে শুধু চেয়ে রইল। নাবিলার দৃষ্টির ভেতর লুকিয়ে ছিল অনেক অনুচ্চারিত প্রশ্ন, গভীর টান, আর স্বামীর দৃষ্টিতে লুকানো ছিল স্বীকার না করা স্বীকারোক্তি। তবে কেউ কারো দৃষ্টি সম্পর্কে অবগত ছিল না, তাই কিছু বুঝতেও পারল না। নাবিলা চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। বুকের ভেতর টিপটিপ করার শব্দটা বেড়ে গেল। লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঠিক তখনই আদনান ফিরে তাকিয়ে বলল, নাবিলা এসো। এতক্ষণ না তাড়াহুড়ো করছিলে? ও অপেক্ষায় ছিল স্বামীরের দৃষ্টি থেকে ছুটে পালানোর। তাই আদনান ডাকতেই চলল দ্রুত পায়ে, আদনানের পেছনে পেছনে। স্বামীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অচেনা এক ধাক্কা খেল। এটা কি হলো? সে চোখের সামনে দাঁড়িয়ে, তবুও নাবিলা অন্য কারোর সঙ্গে বেরিয়ে গেল। নাবিলার সে সময় চোখ নামিয়ে নেওয়া, তারপর এক দৌড়ে পাশ কাটিয়ে চলে যাওয়া। সবকিছু চোখের সামনে ধীর গতিতে বারবার ভেসে উঠছিল। বিয়সটা তার মানে লাগলো। রাগে জিদে স্বামীর দাঁতে দাঁত চেপে গভীর নিঃশ্বাস ফেলল, মুঠো শক্ত করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। নাবিলা দাঁড়িয়ে ছিল স্বামীরের অপেক্ষাতেই। কিন্তু স্বামীর ওকে চোখেও দেখল না। বাইকে উঠে স্টার্ট দিয়ে শাসা শব্দ তুলে নাবিলাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এত দ্রুত, এত তীব্র গতিতে যে নাবিলা চমকে মাথা তুলে তাকিয়েও বুঝতে পারল না, শুধু বাতাসের ঝাপটা গায়ে লাগল। হা করে তাকিয়ে রইল স্বামীরের গমনপথে। এটা কি হলো? ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামীর এমনই, রাগ করলে সরাসরি বিস্ফোরিত হয় না, বরং নীরবে জমিয়ে রাখে। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ঝড় চলে। তার জেদ প্রবল, একবার কিছু ঠিক করে নিলে বা কষ্ট পেলে সহজে নরম হতে পারে না। কথায় কম প্রকাশ পায়, কিন্তু কাজে হঠাৎ চুপ করে যাওয়া, উপেক্ষা করা অথবা আচমকা তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পায়। আর তার ব্যক্তিত্বে দৃশ্যমান কঠোরতা আছে, আবার ভেতরে অদৃশ্য গভীর আবেগও লুকিয়ে আছে। সে তো আবেগটা দেখাতে পারে না, তাই বারংবার কঠোরতাই ফুটে ওঠে। এইবারও তাই হলো। ওই ঘটনার পর থেকে সে নাবিলার সাথে আগের মতো কথা বলে না। তার নীরব অভিমান চারপাশে ছড়িয়ে আছে।
নাবিলা অনুভব করছে স্বামীর ইচ্ছে করে ওকে এড়িয়ে চলছে। বাড়িতে থাকলেও স্বামীরের উপস্থিতি না থাকার মতোই। বেশিরভাগ সময় বাইরেই কাটিয়ে দেয়। বন্ধুদের সাথে আড্ডা, হুটহাট বেরিয়ে যাওয়া বাড়ছে দিনকে দিন। কথার কমতি নয়, এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি করছে সে। নাবিলা বোঝে এটা স্বামীরের জেদ, কিন্তু এই জেদ কী কারণে তা বোঝে না। সেদিন রাতে সাখাওয়াত হোসেন স্বামীরকে ডেকে পাঠালেন। ইদানিং ছেলের অতিরিক্ত ঘোরাঘুরি তার চোখেও পড়েছে। তার মধ্যে নাবিলাও বলছিল সেদিন। স্বামীরের পিছু পিছু নাবিলাও এলো, তবে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। এখান থেকেই দেখবে শ্বশুর আব্বা তার আদরের সুপুত্রকে কি কি বলেন। স্বামীর চোখে মুখে তার স্বভাবসুলভ গাম্ভীর্যটা ধরেই রাখল। সাখাওয়াত হোসেন ছেলেকে কিছুক্ষণ নীরবে দেখলেন। তারপর শান্ত গলায় বললেন, ইদানিং তোমাকে কম ঘরে পাই। বেশি বাইরে থাকা হচ্ছে, কিসের এত ব্যস্ততা বলতো? স্বামীর কোনো উত্তর দিন না, ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। তার এই চুপ করে যাওয়া বাবাকে আরো গভীর দৃষ্টিতে তাকাতে বাধ্য করল। দেখো, আমি তোমার বাবা। তোমার বয়স, সময় পার করে এসেছি। ইদানিং খুব উদাসীন মনে হচ্ছে সবকিছুতে। আমার চোখ ফাঁকি দেয়া কিন্তু সহজ না। বাড়িতে সবাই আছে, নাবিলাও আছে, তারপরেও বাইরে বাইরে করা, এসব দেখতে ভালো লাগে না। তোমাকে নিয়ে আমার ভরসা আছে। আমি চুপচাপ থাকি কিন্তু তার মানে এই না যে আমি কিছু টের পাই না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝেছ? স্বামীর বাবার প্রশ্নের জবাব না দিয়ে নিঃশ্বাস ফেলে চারপাশে তাকালো। তখনই দৃষ্টি গিয়ে আটকালো অদূরের পর্দার আড়ালে। নাবিলার ছায়া, চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। মুচকি মুচকি হাসছে। স্বামীর তাকাতেই ওর দিকে এমন এক হাসি দিল যে ভেতরে জমে থাকার রাগ দ্বিগুণ হয়ে গেল। নাবিলা স্বামীরের চাহনিতে মুহূর্তে মুখে টেনে আনল দুষ্টুমি মেশানো মৃদু হাসি। সেই হাসির ভেতরে গুপ্ত বিজয়ের আনন্দ। ঠোঁটের কোণে খেলল ইয়াহু জিত্তা গেছি টাইপের ভঙ্গি। মনে মনে উল্লাস করে উঠল। ঈশ্বর, তাকায় ছেড়ে। নাবিলা আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিচ্ছিল। চুলগুলোর শেষবারের মতো আঁচড়াল ঠিক তখনই স্বামীর এসে হঠাৎ বলল, আজ কোথাও যাওয়ার দরকার নেই। ব্যাস, কথা এখানেই শেষ। কোনো ভূমিকা নেই, কোনো ব্যাখ্যা নেই। ফতাফত এলো, নিজের মতামত প্রকাশ করলো, আবার বেরিয়ে গেল। নাবিলা অবাক হয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। ওকে কিছু বলারও সুযোগ দিল না। কী কারণে যেতে মানা করল, তার উত্তর দিবে না। ভেতরে ভেতরে বিরক্তি জমতে লাগলো। এতক্ষণ ধরে রেডি হচ্ছিল, বই ব্যাগ সব গুছিয়ে যখন বেরোনোর প্রায় মুহূর্ত, তখন এসে যদি হুট করে যেও না বলে দেয়, কেমন লাগে? তার ওপর কারণও বলে না। নাবিলা ঠোঁট কামড়ে ভাবল, এখন যদি কথা না শোনে তো আবার পরে এসে উপদেশের বন্যা বইয়ে দেবে। তোমার তো বোঝা উচিত ছিল। আমি যখন বলেছি না যেতে তখন না গেলেই হতো টাইপের জ্ঞান। নাবিলা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসতেই দেখল শ্বশুরমশাই টেবিলে বসে আছেন। চোখাচোখি হতেই অকারণ অস্বস্তি কাজ করল। শ্বশুরকে সে খুবই সম্মান করে, উনিও যথেষ্ট স্নেহশীল, কিন্তু নাবিলার ভেতরে সবসময় এক ধরনের জড়তা লেগে থাকে। ফ্রিলি, খোলামেলা কথাবার্তা বলা হয়ে ওঠে না। ও উল্টো দিকে ঘুরল। ঠিক তখনই সাখাওয়াত হোসেন ডাক দিলেন, নাবিলা, মা। ডাক শুনে থমকে দাঁড়ালো। এইদিকে ঘুরে হাসি মুখে এগিয়ে এলো। সাখাওয়াত হোসেন হাত তুলে বসতে ইশারা করলেন। নাবিলা ভদ্রভাবে বসল। কি ব্যাপার মা, খাওয়া দাওয়া শেষ? জি, জি। কোনো সমস্যা হচ্ছে না তো, মা? না না, আপনারা আমার এত খেয়াল রাখেন। মামনি আছে, সমস্যা কিসের? আমি বেশ আছি। তিনি হেসে জিজ্ঞেস করলেন, স্বামীর কি চলে গেছে? নাবিলা একটু থেমে উত্তর দিল, সকালেই বের হয়েছিল, আবার আসলো, তারপর চলে গেল। সাখাওয়াত হোসেন ভুরু কুঁচকে বললেন, কি সমস্যা ওর? এত যায় আসে কেন? নাবিলা এবার অভিযোগের সুরে উত্তর দিল, আমাকে তো তা বলল না। শুধু বলে গেল আমি যেন আজ ক্লাসে না যাই। নাবিলা দেখেছে স্বামীর একমাত্র বাবাকে ভয় পায়। অন্য কারো কাছে নয়, বাবার কাছে একটু নত হয়। বাবার কথা মানে স্বামীরের কাছে আদেশ। সেখানে কোনো অজুহাত, কোনো বাহানা চলে না। বাবার কথাই তো সেদিন বিয়েটা করতে হয়েছিল। নাবিলা অনেকদিন এখানে আছে কিন্তু কখনো কারো কাছে স্বামীরের নামে অভিযোগ করার প্রয়োজন বোধ করে নাই। ও জানে
সামির একটু রাগী, একটু নিজের মতো চলে, তবুও তার ভেতরে একটা সীমা আছে। অন্তত নাবিলার সবসময় সেটাই মনে হয়। আজ একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো, তাই কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনার ছেলে তো সারাক্ষণ বাইরে বাইরেই থাকে, ঘরে থাকার সময় আছে নাকি তার? সেদিন তো রাতে বাড়ি ফিরল একেবারে 12টায়। বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ঘোরাঘুরি, এই চলছে প্রতিদিন। আজও দেখেন, কোনো কাজ নেই তাই আবার বন্ধুদের সাথে বেরিয়ে গেল। সাখাওয়াত হোসেন একটু থতমত খেয়ে গেলেন। ছেলে অগোচরে এত উচ্ছন্নে যাচ্ছে। তিনি বললেন, আচ্ছা মা, আমি দেখছি ব্যাপারটা। তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। নাবিলা মৃদু হাসল, তিনিও নিজের কাজে বেরিয়ে গেলেন। এটা হচ্ছে হঠাৎ করেই মনে আসা সামির ইয়াসিরের জন্য একটা টপ। নিজে যা বুঝো তাই তো করো সব সময়, এইবার দেখো কি আছে তোমার কপালে। হুহো। নাবিলা উঠে গেল। রেশমা উন্নেশাদের বাড়ি গেল। ওকেও নিয়ে যেতে চাইল কিন্তু গেল না। কামিনীর ব্যবহার, তাকানো কোনোটাই ভালো লাগে না। একটা সতীন টাইপের ভাব দেখায়। সামির ছিল তোর এক সময়কার এক্স, তার প্রতি এখনো কি নাবিলার বুঝে আসে না। অথচ নিজেও বিয়ে করেছে, সুখে শান্তিতে সংসার করছে, তাও এমন করে। আসলে কিছু মানুষের অন্যের সুখ ভালো হজম হয় না। ওরা ভাবে পৃথিবীর সমস্ত সুখ শুধু ওদের পায়ের কাছে এসেই লুটোপুটি খাবে। আর এই ভাবনা যখন মিথ্যা প্রমাণিত হয় তখনই শুরু হয় হিসহিসানি। সামির এলো বিকাল নাগাদ। তখন নাবিলা ঘুমে। এসেই হাঁকডাক করে কাঁচা ঘুমটা ভেঙে দিল। ভীষণ জরুরি গলায় বলল, নাবিলা তাড়াতাড়ি রেডি হও, একটু বের হতে হবে আমাদের। সামিরের কণ্ঠস্বরটা শান্ত, কোনো রাগ নেই, শুধু এক ধরনের তাগিদ। নাবিলা অবাক হলো। হঠাৎ এত ভালোভাবে কথা বলছে কিভাবে? তবুও নিজের জেদটা ধরে রাখার জন্য সে ঘুমের ভান করছিল। সামির হাত দিয়ে কাঁধ নাড়ল, কিন্তু সে পাত্তা দিল না। ভেবেছিল বেশিক্ষণ ডাকাডাকি করে স্বামীরই হাল ছেড়ে দেবে। কিন্তু স্বামীর থামল না, বারবার ডেকে গেল। শেষ পর্যন্ত মুখের পানির ছিটে আসতেই নাবিলার অভিনয় ভেঙে গেল। ও ফট করে উঠে বসে রাগ ভরা গলায় বলল, কি হয়েছে? বের হব, উঠো। অনেক দেরি হয়ে গেছে। দেখো, অলরেডি 5টা বেজে পার হয়েছে। নাবিলার চোখে বিস্ময়। কোথায় যাব? সামির খানিক অনুরোধের সুরে বলল, যেতে যেতে বলছি। আমি বাইরে অপেক্ষা করছি। তুমি রেডি হয়ে দ্রুত এসো, প্লিজ। এই প্লিজ টা নাবিলার বুকের ভেতরে কেমন দোলা দিল। ভাবের রাজা হঠাৎ এত ভদ্র, এত অনুরোধমাখার সুরে কথা বলছে। এতদিনের রোল ভাবুক স্বামীর হঠাৎ হঠাৎ কোমল ভদ্রতায় কিভাবে বদলে যায়। নিজের অজান্তেই তার ঠোঁটে একচিলতে হাসি এলো। এইভাবে অনুরোধ করছে, এরপরেও কি নাবিলা বারণ করতে পারে? ও উঠে ফ্রেশ হয়ে ফটাফট রেডি হয়ে নিচে নামল। সামির তৈরি ছিল, নাবিলা এলেই ওকে নিয়ে উড়াল দিবে। নাবিলা এত তাড়াহুড়োর কারণ উদ্ঘাটন করতে পারছিল না। পথিমধ্যে স্বামীরকে জিজ্ঞেস করল, এইবার তো বলুন আমরা কোথায় যাচ্ছি? সামির রাগ ঠাক না রেখে বলে দিল, কাজী অফিসে। কি? নাবিলা আকাশ থেকে পড়ল। হুম। কিন্তু কেন? কাজী অফিসে মানুষ কেন যায়? সামির প্রশ্ন করে, বিয়ে করতে। জানো, যখন তখন নতুন করে জিজ্ঞেস করছো কেন? মানে কি? কে বিয়ে করবে? কাকে করবে? আপনার আমার সেখানে কাজ কি? নাবিলা চোখ বড় বড় করে তাকালো। সামির একটু দুষ্টুমি করে বলল, আমি বিয়ে করব, তুমি দেখবে। নাবিলা পেছনে থেকে ওর পিঠে বেশ জোরসোরে একটা খামচি মারল। সত্যি করে বলুন। ঈশ্বর, হাত নালোহা। নাবিলা জেদ ধরা গলায় বলল, বলুন, বলছি। আগে তো চলো। আশ্চর্য, এরকম হেয়ালির মানে কি? ওরা পুরান ঢাকার একটা কাজী অফিসের সামনে এসে দাঁড়ালো। নাবিলা নেমে চারপাশে তাকালো। জীবনে কোনোদিন এমন জায়গায় আসা হয়নি। সামনে দোতলা একটা ভবন, দেয়ালের রং ফিকে হয়ে খসে পড়ছে। দরজার উপরে টিনের সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, কাজী অফিস, তার নিচে ছোট অক্ষরে আরও কতকগুলো আইন কানুনের কথা, যা দূর থেকে স্পষ্ট দেখা যায় না। গলির মধ্যে চা সিগারেটের দোকান, পুরনো বৈদ্যুতিক তার ঝুলে আছে মাথার ওপরে। কোথাও পানের দোকান থেকে এলাচের গন্ধ, সিগারেটের উটকো গন্ধ, আবার ধোয়া উঠা চায়ের ঘ্রাণ ভেসে আসছে। সামির ফোনে কথা বলছিল। সেখানেও তাড়াহুড়ো, কাকে যেন ধমকাধমকি করল।
নাবিলা নিঃশব্দে চারপাশে তাকিয়ে রইল। সামির এসে ওর হাত ধরে বলল, চলো ভেতরে যাই। ভেতরে ঢুকতেই নাবিলার আরো অবাক। সাদামাটা হলঘর, একপাশে বড় কাঠের টেবিল, টেবিলে মোটা মোটা রেজিস্টার বই স্ক্রুপ করে রাখা। দেয়ালে ধুলোমাখা সরকারি নোটিশ ফ্রেমে বাঁধানো। একজন বয়স্ক কেরানি চশমার ফাঁক দিয়ে কাগজে চোখ বোলাচ্ছেন। পাশের বেঞ্চিতে কয়েকজন ছেলে মেয়ে বসে আছে। এদের কি নাবিলা চেনে? মনে করার চেষ্টা করল, পারল না। ও ফিস করে বলল, কাহিনী কি একটু বলবেন? স্বামীকে কিছু বলতে হলো না। তক্ষুনি দরজা ঠেলে ভেতরে ঢুকল অন্বেষা আর শাহিদ। বর বউ বেশে সজ্জিত। তাদের দেখে নাবিলা যা বোঝার বুঝে গেল। বুকটা ধপ করে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। উঠে দৌড়ে যেতে নিচ্ছিল, এমন সময় স্বামীর শক্ত করে ওর হাত চেপে ধরল। শান্ত স্বরে বলল, ছোটাছুটি করো না। যা কথা বলার বিয়ের পর বলো। আগে বিয়েটা হয়ে যাক। নাবিলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। গলাটা শুকিয়ে ঠোঁট কাঁপছিল। বাসার কেউ জানে না। স্বামীর গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, না, শুধু আয়ান জানে। ওর জন্যই অপেক্ষা করছি। তারপর ঘড়ির দিকে তাকিয়ে যোগ করল, প্রায় কাছাকাছি এসে গেছে, আর হয়তো 10 মিনিট লাগবে। অন্বেষা নিজেই এগিয়ে এলো নাবিলার দিকে। দুজন ফিস করে কিছুক্ষণ কথা বলল। এদিকে আয়ান আসতে আসতে দেয়ালঘড়ি প্রায় 7টা বাজিয়ে দিল। সে আসার পর তড়িঘড়ি সব প্রস্তুতি মিটিয়ে বিয়ে সম্পন্ন হল। অন্বেষার বুকের ভেতর ভয়াবহ কাঁপুনি লেগে রইল। মা বাবাকে না জানিয়ে হুট করে এমন একটা সিদ্ধান্ত নিল। তাই এই আনন্দের ভেতরেও অস্থির অন্ধকার জমে আছে। বাবা মায়ের মুখোমুখি হলে কিভাবে ব্যাখ্যা দেবে? কেমন প্রতিক্রিয়া হবে তাদের? অন্যদিকে নাবিলার মনে হচ্ছিল, সে হঠাৎ করেই একটা সিনেমার কাহিনীর ভেতর ঢুকে পড়েছে পার্শ্ব চরিত্র হয়ে। ওর প্রধান কাজ হচ্ছে সবটা দাঁড়িয়ে অবলোকন করা এবং ভয়ে সিটিয়ে যাওয়া। ঘটনাগুলো এত দ্রুত ঘটল যে ওর মাথা ঘুরছিল। সবকিছু শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওরা যখন ধীরে ধীরে পুরান ঢাকার গলি পেরোচ্ছিল, তখন নাবিলা স্বামীরকে জিজ্ঞেস করল, যদি বাড়িতে না মানে? স্বামীর নির্ভর গলায় উত্তর দিল, মানবে না কেন? না মানার কোনো কারণ নেই। নাবিলা ভ্রু কুঁচকে তাকালো। আছে। আপনি বিষয়টাকে এতটা সহজভাবে নিচ্ছেন কেন, সেটাই বুঝলাম না। এটা কি জটিল করে নেওয়ার মতো বিষয়? দুজন মানুষ ভালোবাসে, তারা বিয়ে করেছে। দেখো নাবিলা, যে কোনো কঠিন বিষয় যদি সহজভাবে ভাবো তবে সেটা মোটেও কঠিন থাকে না। এতটাই সহজ হয়ে যায় যে সেটা নিয়ে চিন্তা করে মাথা ধরাতে হয় না। নাবিলা চুপ করে গেল। স্বামীর কাছে মানুষের সমস্ত সমস্যা পানির মতো হালকা, কিন্তু নাবিলা বেলায় সে সব কিছুকেই দার্শনিক, কঠিন, জটিল, গুরুগম্ভীর, দস্যু, দুর্বোধ্য। উফফ কি অশান্তি! বাড়িতে এসে নাবিলা যা ভেবেছিল, একেবারে তার উল্টো কাহিনী ঘটল। ভেবেছিল একটা চিৎকার চেঁচামেচি হবে, কিন্তু সবাই হাসি মুখে মেনে নিল। তবে প্রথম বিস্ফোরণটা ঘটাল রায়হান। আদরের ছোট বোন আর সেই অপ্রিয় বন্ধুকে একসাথে এই অবস্থায় দেখে মেনে নিতে চাইল না। এক মুহূর্ত নষ্ট না করে সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। কেবল দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে বাজল সবার, ভারী কোনো আঘাত এসে পড়ল ঘরের ভেতর। তবে এইভাবে হুট করে বিয়ে করে ফেলা, পরিবারের সবাইকে বাদ দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া, এতে কারো সন্তুষ্টি নেই। অন্বেষা নিজেও একটা বর্ষর ঝড়ের জন্য অপেক্ষা করছিল। সেসব কিছুই হলো না বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। তবে এখন বাবা মায়ের মুখ দেখে মন খারাপ হয়ে গেল। অন্বেষার বাবা সরফরাজ হোসেন গম্ভীর গলায় বললেন, এইভাবে তো আমরা মেয়ে বিদায় দিতে পারি না, আবার একমাত্র মেয়ে জামাইকেও ঘরে তুলতে পারি না। সমাজে আমার একটা মান সম্মান আছে। মানুষ শুনলে কি মনে করবে? কোনো কথাবার্তা নাই, হুট করে বিয়ে করে ফেললেই তো হলো না, তাই না? ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। তিনি নিজেই মেয়ে জামাইকে ডেকে নিয়ে আলাদা করে কিছুক্ষণ কথা বললেন। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেওয়া হলো, অন্বেষা আপাতত এখানেই নিজের বাড়িতে থাকবে। পরে পরিবার বসে আনুষ্ঠানিকভাবে কথা বলে বাকি আয়োজন সম্পন্ন করা হবে। সবাই মাথা নাড়ল, পরিস্থিতি মেনে নিল। মুখে একচিলতে হাসিও ফুটল। সবের ভেতর অগোচরে স্বামীর নাবিলার দিকে তাকিয়ে মৃদু হাসল।
তার চোখের ভাষায় স্পষ্ট লেখা ছিল, দেখলে সবকিছু সহজভাবে নিলে জীবনও সহজ হয়ে যায়। নাবিলার ঠোঁটের কোণেও ফুটে উঠল নিঃশব্দ মিষ্টি হাসি। একটু রাত করেই নাবিলা আর স্বামীর বিদায় নিল। বাইরে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সারাদিন ঝরঝরিয়ে নেমে আসার পর এখন শুধু নরম ফোঁটা, নিঃশব্দে ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি পড়ছে। সামনের গলিটা পেরোলেই তাদের গন্তব্য, কিন্তু তাড়াহুড়ো করছিল না কেউ। বরং হাঁটছিল অনেকটা ধীরগতিতে। বৃষ্টির ভেতর দিয়েই বাড়ির পথে হাঁটছিল। সরু গলির ভেজা ইট, রাস্তার ধুলো ধুয়ে মসৃণ হয়ে গেছে, বাতাসে কেমন একটা ঠান্ডা, স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে। দূরে স্ট্রিট লাইট বৃষ্টির ফোঁটার সঙ্গে খেলে সুন্দর ঝলমলে আলো তৈরি করেছে। বৃষ্টির ফোঁটাগুলো ঠিক গায়ে লাগার মতো ভারী নয়, তবুও সতেজতা আছে। হঠাৎ গায়ে লাগলেই হালকা শিহরণ জাগছে আর মনে অকারণ ফুরফুরে আনন্দ। ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে নাবিলা আচানক হেসে উঠল। ওর হাসিটা শোনালো নিশিকন্যার মতো। আজকে আয়ান ভাইয়া খুব আফসোস করছিল জানেন। বলছিল, ছোট ছোট ভাই বোনগুলো একে একে বিয়ে করে ফেলছে আর তার হলোই না। স্বামীরও হাসল। ভালো হয়েছে হয় নাই? নাবিলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কেন? ভালো কেন? শান্তিতে আছে বলছে আপনাকে। স্বামীর মৃদু চালে মাথা নাড়ল। বলা লাগে, আমি জানি না। আমি নিজেও জীবন কাটিয়ে এসেছি। নাবিলা থেমে দাঁড়ালো। ভেজা আঙুল দিয়ে স্বামীরের হাতে খামচে ধরল। স্বামীরও থেমে দাঁড়ালো, তার চোখে প্রশ্ন। নাবিলা গম্ভীর স্বরে বলল, কি বোঝালেন? স্বামীর ফের হাসল। এই তো এটাই। আজকে কয়বার খামচালে? আমার প্রশ্নের উত্তর দিন। বুঝলা না? না। স্বামীর মজা করে বলল, এই তো বিয়ে করলে রোজ ওর বউ খামচাত। রাত 11টায় বৃষ্টিতে ভিজতে বের হতো, বায়না করত। আরও কত ছেলেমানুষই সহ্য করতে হতো। নাবিলার কোমরে হাত চেপে দারোগার ভঙ্গিতে দাঁড়ালো। আমি ছেলেমানুষই করি। স্বামীর কাজ ছাকাল। তো তুমি না থাকলে আমি এক দৌড়ে বাড়ি চলে যেতাম। নাবিলা এবার জেদ ধরেই বলল, এখন তো আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না। চলেন, আমরা দুজন মোড়ের মাথা থেকে ঘুরে আসি। দেখুন না রাস্তাঘাটে কেউ নাই, শুধু আপনি আর আমি। কি দারুণ মুহূর্ত। এইরকম সময়ে বাড়ি গিয়ে কোনো কাজ নেই। বৃষ্টিটা ভালো লাগছে। উপভোগ করি। সবসময় এমন বৃষ্টিও পাবো না, সময়ও পাবো না, আর আপনাকেও পাবো না। নাবিলা নিজেও জানে না কোন খেয়ালে কথাগুলো বলল। বলেই স্বামীরের হাত শক্ত করে চেপে ধরল। তারপর খুশিতে হঠাৎ বাচ্চার মতো দৌড়ে উঠল। চলেন চলেন, বাতাসের সাথে ভেসে যাই। স্বামীর ওর বিপক্ষে কিছু বলল না। শুধু সাবধানী কণ্ঠে বলল, আস্তে যাও। দেখো, আবার যেন পড়ে যেও না। রাস্তা পিছল। বৃষ্টির ফোঁটা তখন বাতাসের সঙ্গে নিচে উঠছে আর সেই নাচের ভেতরে ভেসে যাচ্ছিল দুজন মানুষ। হঠাৎ করেই দূরে কোথাও বাজ পড়ল। মুহূর্তে চারপাশ কেঁপে উঠল, বৃষ্টির ফোঁটাও হঠাৎ ভারী হয়ে উঠল। নাবিলা আঁতকে উঠতেই স্বামীর শক্ত করে ওর হাত চেপে ধরল। কোনো দিকে তাকালো না, দ্রুত পা চালিয়ে ভিজতে ভিজতে বাড়ির পথে ফিরল। বাড়ি ফিরেই নাবিলা ভেজা কাপড় বদলাতে গেল। চেঞ্জ করে ঘরে ঢুকতেই হঠাৎ কারেন্ট চলে গেল। নাবিলা থেমে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করল, ভেবেছিল সঙ্গে সঙ্গেই আইপিএস জ্বলে উঠবে। এর আগেও তো হয়েছে। কারেন্ট গেলে এক মুহূর্তও অন্ধকার থাকেনি। কিন্তু আজ চারপাশে এখনো গাঢ় অন্ধকার। জানালার বাইরে থেকে মাঝে মাঝে বিজলি চমকানির আলো আসছিল। প্রতিবার ঝলকানি কাটলেই ঘরটা আরো বেশি অন্ধকার, আরো বেশি ভৌতিক হয়ে উঠছিল। নাবিলার বুক ধড়ফড় করতে শুরু করল। অন্ধকার ভেদ করে হাত বাড়িয়ে ঘরের বাইরে বেরোলো সে। মামনি, মামনি শব্দে দৌড় দিল। দুটো ঘর পেরোতেই কারো গায়ে ধাক্কা খেল। বিন্দুমাত্র দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরল। উফ, মামনি ঠিক সময় চলে এসেছে। মামনি তাকে এত বোঝে। কিন্তু হঠাৎ সেই আলিঙ্গনে একটা অস্বস্তি ধরা দিল। অন্যরকম লাগছে। পরক্ষণেই ভাবল, না না, এটা তো মামনি। আচমকা ভয় পেয়েছি, তাই সবকিছু এলোমেলো লাগছে। অন্ধকারে নাবিলা শক্ত করে আঁকড়ে ধরেছিল যাকে, প্রথমে ভেবেছিল সেটা তার মামনি। ভয়ে কাঁপতে কাঁপতে বুকের ভেতর ধুপধুপ শব্দ হচ্ছিল। কিন্তু পরক্ষণেই তার নাকে ভেসে এলো অচেনা অথচ খুব আপন ঘ্রাণ। ভেজা জামাকাপড়ে মিশে থাকা স্বামীরের শরীরের উষ্ণ ঘ্রাণ, যা নাবিলা এই মুহূর্তে চিনতে ভুল করল না।
প্রথমকে গেল, বুঝেও সরে আসতে পারল না, পা দুটো কিভাবে যে আটকে গেছে ওখানে। এটা কি সম্মোহন হওয়া? নাবিলা কি সম্মোহিত হতে যাচ্ছে? পরক্ষণে টের পেল, স্বামীরের হাত ওর কাঁধ ছুঁয়েছে। নাবিলা তো এইবার কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যাবে। এটা কি হচ্ছে ওর সাথে? এই একটা ভুলবশত আলিঙ্গন। বেশি কিছু ভাবতে পারল না। বাস্তবতা নিশ্চিত করার জন্য নিজের আঙুলের ডগা গিয়ে ছুঁল স্বামীরের কাঁধ, ভেজা জামার ভাঁজ, আর তাকে। শরীরের তাপটা স্রোতের মতো ছড়িয়ে পড়ল নাবিলার ভেতরে। ও খানিক কেঁপে উঠে ফিসফিস করল, আপনি? হ্যাঁ, আমি। কণ্ঠের সুরটা একসাথে ভরসা আর আপনত্বের প্রতিশ্রুতি ছিল। নাবিলা চোখ বুজে কান পেতে রইল। মনে হলো, স্বামীরের বুকের ভেতর ধুকধুক করে বাজছে হৃদস্পন্দন, যা ওর নিজের ভেতরের স্পন্দনের সঙ্গে মিশে যাচ্ছে আর ও কান পেতে তা শুনছে। এক মুহূর্তে ভয় গলে গেল। আতঙ্কে কাঁপতে থাকা হাত এবার শক্তভাবে ধরল স্বামীর ইয়াসিকে, বর্তমানে সেখানেই তার সমস্ত নিরাপত্তা লুকিয়ে আছে। বিজলি আবার চমকালো বাইরে। সেই ক্ষণিকের আলোয় নাবিলা স্পষ্ট দেখতে পেল স্বামীরকে, তার চোখের ভেজা পাপড়ি, শান্ত ভঙ্গি, চুল বেয়ে এখনো পানি পড়ছে, আর তাকিয়ে আছে ওর দিকে, চোখ দুটো বোধহয় বিশাল এক সমুদ্র। সেই দৃষ্টি বলল সব কথা, যা মুখে বলার দরকার হয় না। নাবিলা বলল, আমি ভেবেছিলাম মামনি। স্বামীর ঠোঁটে মৃদু হাসি টেনে ফিসফিস করে বলল, আর আমি ভেবেছিলাম, তুমি আর কতবার ভুল করবে। নাবিলা তখনও স্বামীরের বুকের ভেতর মুখ গুজে দাঁড়িয়ে আছে। সরে আসতে ইচ্ছে করছিল না। সরে আসার কথা ভাবতেই অভ্যন্তরীণ থেকে কি একটা না না আর্তনাদ করে উঠছে। নাবিলা হাত দিয়ে তার টি শার্টের বুকের দিকটা খামচে ধরেছে। স্বামীরের কথার জবাবে বলল, ভুল করি নাই তো। অন্ধকার ঘরটা নিস্তব্ধ। শুধু জানালার বাইরে বৃষ্টির ফোঁটার শব্দ আর মাঝে মাঝে বিজলি চমকে ওঠার ক্ষণিক আলো। স্বামীর মৃদু গলায় জিজ্ঞেস করল, ভয় পেয়েছিলে? নাবিলা ঠোঁট কামড়ে খুব ধীর কণ্ঠে, শোনা যায় না এমনভাবে উত্তর দিল, হুম। অন্ধকারে ভয় পাও? স্বামীরের কণ্ঠে টানাটানি করা কৌতূহল। হুম। আবার মাথা নাড়ল নাবিলা, তবে কণ্ঠটা আগের মতোই, প্রায় শোনা যায় না। কিছুক্ষণ চুপ করে রইল দুজন। নীরবতা আরো গভীর হল। অন্ধকার জেকে বসল। স্বামীর মৃদু হেসে ফিসফিস করে বলল, কিন্তু এখন তো অন্ধকারই আছে। ভয় পাচ্ছ না কেন? নাবিলা কেঁপে উঠে মুখ তুলল। বিজলি চমকালো আবার বাইরে। আগের মতো স্পষ্ট হলো না, তবে স্বামীরকে ও ঠিকই স্পষ্ট দেখতে পেল। নাবিলা চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি। নিজেও একটু সরল। ওর ঠোঁট নরল, কিন্তু শব্দ বের হলো দমবন্ধ করে। আছে, সাথে আপনিও তো আছেন। এই উত্তরটা বেরিয়ে আসার সাথে সাথেই নাবিলা বুঝল, সে যা বলতে চেয়েছিল তা বলার ইচ্ছে ছিল না। বুকের ভেতর ধপধপ শব্দ বাড়ল আরো। স্বামীর মৃদু হেসে মাথা নিচু করল। গলায় মজা মেশানো গাম্ভীর্য। মানে? আমি থাকলে ভয় নেই। নাবিলা বেশ জেদি গলায় বলল, আমি কি তাই বলেছি? আপনি ইচ্ছে করে অন্য মানে বের করছেন। স্বামীর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তাহলে ঠিক মানেটা বলো। অন্ধকারে স্বামীরের প্রশ্নের উত্তর দিল না নাবিলা। উল্টো ঘুরে উল্টো পথে পা বাড়াল। ঠিক তখনই স্বামীর ওর হাত চেপে ধরল শক্ত করে। শক্ত করেই ধরেছে, তবে লাগছে না, বরং মনে হচ্ছে সে এই হাত জন্ম জন্ম, সহস্র জন্ম ধরে থাকুক। স্বামীর নাবিলার হাতটা নিজের দিকে টেনে নিয়ে সামান্য কাছে ঝুঁকল। অন্ধকারে চোখে চোখ দেখা না গেলেও নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল। সেই গলায় রহস্যময় হাসি মিশিয়ে ফিসফিস করল, বলো। নাবিলা থেমে গেল। কাঁপা কণ্ঠে বলল, কি বলবো? স্বামীর আর এক চুল কাছাকাছি এলো। ঠিক মানেটা? আমি থাকায় ভয় পাচ্ছ না, নাকি অন্য কোনো কারণে? নাবিলা ঠোঁট কামড়ে নিচু স্বরে উত্তর দিল, জানি না। উহু, জানো? উফফ, জানি না বলেছি তো। নাবিলা কণ্ঠে উপর উপর বিরক্তি দেখালেও তাতে কেমন গোপন কম্পন ছিল। ফের বলল, ফোর্স করছেন কেন? স্বামীর ফিসফিস করে বলল, একটু করলে কি হয়? এইবার আর কোনো উত্তর দিতে পারল না নাবিলা। বুকের ভেতর তীব্র ধুকপুকানি, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। কথা বলতে গেলে ঠোঁট কেঁপে যাচ্ছে। স্বামীর দেখতে পাচ্ছিল না ওকে, নাবিলাও দেখতে পাচ্ছিল না স্বামীরকে। তবু তারা জন একে অপরকে অনুভব করছিল ভেতরের প্রতিটি কাঁপুনিতে।
দূরত্বের রেখা নেই বললেই চলে। শুধু দূরত্ব ঘুচল, স্বীকার করার শ্বাসটাই বাকি। নাবিলার মনে হচ্ছিল, অন্ধকারের আড়ালে নিজের সব সত্যি লুকিয়ে রাখা যায়। অথচ স্বামীরের শক্ত হাতের চাপে বারবার মনে হচ্ছিল, আর কতক্ষণ নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। অবশেষে নাবিলা ঠোঁট বাঁকিয়ে স্বামীরের বুকে আলতো ধাক্কা মেরে বলল, কচু হয়, বলেই এক নিমেষেই ঘুরে দাঁড়ালো নাবিলা। ছুটতে পালালো অন্ধকারের মধ্যেই। স্বামীর দাঁড়িয়ে রইল, ঠোঁটে অদৃশ্য হাসি ঝুলিয়ে। আর ঠিক তখনই কারেন্ট চলে এলো। অন্ধকার তো কেটে গেল, তবে সেই অন্ধকারের রেশ এখনো রয়ে গেছে। স্বামীর নিজের টি শার্টের দিকে তাকালো। ঠিক বুকের বাম পাশে, যেখানে নাবিলার হাত শক্ত করে ধরা ছিল, সেই অংশটা এখনো কুঁকড়ে আছে। অল্পক্ষণের জন্যেও চাপা রাখা উষ্ণতার চিহ্ন এখনো টিকে আছে। বাইরে বৃষ্টি থেমে গেছে, হাওয়া হালকা ঠান্ডা। এতক্ষণ ভিজে থাকার পর শার্ট প্রায় শরীরেই শুকিয়ে আসছে। স্বামীর হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল সেই অংশটা। সরাসরি ঘরে গেল না, উল্টো দিকে ঘুরে কোথায় যে গেল কে জানে। ওদিকে নাবিলা চুপচাপ ঘরের দরজায় এসে দাঁড়ালো। অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে আছে শরীরে। বুকের ভেতর টিপটিপ আওয়াজটা এখন আগের চেয়ে অনেক বেশি। এতটাই জোরে ধুকপুক করছে যে নিস্তব্ধ আধার রাতে সে নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, আর মনে হচ্ছে স্বামীরও যদি কাছাকাছি থাকতো সেও হয়তো শুনতে পেত। আজকে স্বামীরের মুখোমুখি হতে অদ্ভুত অস্বস্তি লাগবে নাবিলার। চোখে চোখ রাখতে পারবে না, তাকাতে পারবে না, স্রেফ মরে যাবে। ঘরের ভেতর অস্থিরতার চাপে শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। তাই পাশের ফাঁকা ঘরটার দিকে দৌড়ে গেল। যাওয়ার আগে দুটো বই নিল। বইয়ের পাতার আড়ালে সে সহজেই লুকিয়ে ফেলতে পারবে নিজের দোটানা, নিজের ধরফর। ঘরে ঢুকে দরজাটা টেনে দিয়ে বিছানায় বসে পড়ল। বই খুলে রাখল সামনেই। শব্দগুলো ঠিকঠাক চোখে পড়লেও মনের ভেতর কেবল স্বামীরের চোখ, স্বামীরের হাসি, স্বামীরের বুকের ভাঁজ হয়ে থাকা জামা, আর ওই ঐন্দ্রজালিক সুন্দর মুহূর্তটা ঘুরপাক খাচ্ছে। বালিশে হেলান দিল। মামনি যদি হুট করে এসে দেখে তবে বলতে পারবে, পড়তে এসেছিল এই ঘরে আর পড়তে পড়তে চোখ লেগে গেছে। মিথ্যা বই কি? মন জানে, এ কেবল অজুহাত। আসলে স্বামীরকে এড়িয়ে চলার এক মরিয়া চেষ্টা। চোখ দুটো নামিয়ে নিল বইয়ের পাতায়, অথচ এক একটা অক্ষর স্বামীরের নাম হয়ে ঝিলমিল করছে। স্বামীর উত্তরের বারান্দার এক কোণায় দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি থেমেছে, শুধু টুপটাপ পানি পড়ার শব্দ। অন্ধকারেই দাঁড়িয়ে আছে, বাতি জ্বালায় নাই। আপাতত অন্ধকার ভালো লাগছে। কিছুক্ষণ আগেই এমন অন্ধকারে নাবিলা তার হাত শক্ত করে ধরেছিল। সে ভাবছিল, আমি কি খুব কাছে চলে যাচ্ছি ওর, নাকি গেছি। নাবিলা তো কিছু বলেন না, শুধু দৌড়ে পালায়। এই দৌড়াদৌড়ির অর্থ কি? যদিও ওর স্বভাবের সাথে স্থির হয়ে বসে থাকাটা মানায় না। এই দৌড় কি লজ্জা থেকে আসা নাকি দ্বিধাদ্বন্দ্ব? কিন্তু ওর চোখ, ওর নিঃশ্বাস, সবকিছুই তো বলে দিচ্ছে কিছু একটা আছে। যদি জিজ্ঞেস করি, উত্তর দিবে নাকি আবার কচু বলে পালাবে। তার বুকের ভেতরও টিপটিপ করছে, কিন্তু চেহারায় সেই দস্যি শান্ত ভাবটাই ধরে রাখল। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না ভেতরে সে ঠিক কতটা আলোড়িত। সকালে নাবিলা ছুটে পালালো। ঘরে ঢুকেই দেখল স্বামীর গভীর ঘুমে। তার নিঃশ্বাসের ধাক্কা, উঠানামা। অথচ সেই দৃশ্যের দিকে ভালো করে তাকাতেই পারল নাও। বুকের ভেতর কম্পন উঠল। কোনোরকমে মুখ হাত ধুয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে খেয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওদিকে স্বামীরের ঘুম ভাঙল অনেক দেরিতে। রাত জেগে থাকার কারণে সকালে বেশ ভালো একটা ঘুম হয়েছে। নাবিলাকে কোথাও দেখতে পেল না। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানল, ও আরও আগেই বেরিয়ে গেছে। সে গতরাতে ঘরে ফিরেছিল মাঝরাতে। এসে নাবিলাকে খুঁজে পায়নি নিজের ঘরে। চারিদিক ঘুরে অবশেষে পাশের ঘরটাতে গিয়ে দেখে, বালিশে মাথা এলিয়ে বই মুখের উপর চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্বামীর বইটা আলতো করে সরিয়ে রেখেছিল, যেন নাবিলার ঘুম ভেঙে না যায়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। তারপর ঘুমাল, সেই ঘুম মাত্র ভাঙল। নাবিলা একবার ডাকলেও পারত। একা একা চলে যাওয়ার কি দরকার ছিল? স্বামীর রেডি হয়ে নিল ফটাফট, ওকেও বের হতে হবে এখন। ভার্সিটি লাইফে নাবিলার বেশ কম মাস পেরিয়ে গেছে। নতুন বন্ধু, গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সিনিয়রদের সাথে মেলামেশা,
সবকিছু মিলিয়ে দিনগুলো ব্যস্ততায় কেটে যাচ্ছে। সবার সাথে মিশে ভালো লাগছে। সিনিয়রের মধ্যে একজনের নাম বেশি শোনা যায় ওদেরকে কেন্দ্র করে, তার নাম আদনান। একই ডিপার্টমেন্টের, তবে থার্ড ইয়ারে। নাবিলা আদনানকে প্রথম চিনেছিল একটা প্রেজেন্টেশনের সময়। সেই থেকে ওর সাথে ভালো একটা যোগাযোগ হয়ে গেছে। প্রতিটা অ্যাসাইনমেন্টেও সাহায্য করে। আজও লাইব্রেরি অ্যাসাইনমেন্টের কাজ চলছিল। টেবিলের চারপাশে বইয়ের স্ক্রুপ, কাগজে আঁকিবুকি আর ফিসফিসে আলোচনার ভেতরে নাবিলা বসে আছে। সবাই একসাথে আছে, গল্পগুজব হচ্ছে, মাঝে মাঝে হেসে উঠছে, আবার সিরিয়াসভাবে নোট নিচ্ছে। আদনান খুব ধৈর্য নিয়ে কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছিল। ওর বলার ভঙ্গিটা সুন্দর আর সহজ। অনেকক্ষণ বাদে একটানা পড়ার পর নাবিলা বই বন্ধ করে বলল, আমি উঠি এখন। আদনান মুখ তুলে তাকালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, 2 মিনিট দাঁড়াও, আমিও আসছি। নাবিলা ঠোঁট কামড়াল, অজান্তেই ঘড়ির দিকে তাকিয়ে নিল। মনটা কেমন দুরুদুরু করছে। আজও কি স্বামীর অপেক্ষা করছে? ও কি আজ এসেছে নিতে? এমনিতে তোর সব সময়ই আসে। কালকের ঘটনাটা কি সহজভাবে নিয়েছে? কেন নিবে না? সে তো আর নাবিলার মতো অনুভবের সাগরে হাবুডুবু খেয়ে মরছে না। স্বামীর হয়তো মনেই রাখে নাই, কিংবা মনে রাখলেও পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। অন্যান্য সব ঘটনার মতো ছোটখাটো অপ্রয়োজনীয় একটা ঘটনা বলে পাশ কাটিয়ে গেছে। আদনান নাবিলার চোখের সামনে তুড়ি বাজাল। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে নাবিলা ফের ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা বলছে, হাতে এখনো 10 মিনিট আছে। একটু ভেবে অন্যমনস্ক হাসি দিয়ে উত্তর দিল, আচ্ছা। আদনান একটা ব্যাখ্যা দিচ্ছিল কোনো জটিল টপিকের উপর। নাবিলার মনে হলো, সে 2 মিনিটের কথা বলে আরো বেশি সময় অপেক্ষা করাবে। এইদিকে ও এইভাবে চলেও যেতে পারছিল না। তাই একটা বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। সামির প্রতিদিনের মতো যেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। চারপাশের ভিড় হালকা হয়ে যাচ্ছে, অথচ নাবিলা আসছে না। কপালে একটা চিন্তার রেখা, নাবিলা চলে গেছে। কিন্তু কেন যাবে? তো জানেই তো, আমি আসবো ওর জন্যই। মাঠের দিকটা ফাঁকা দেখে সামির লাইব্রেরির দিকে এগোলো। ও যে এ সময় ক্লাসে থাকবে না তা নিশ্চিত। নাবিলা তখন বইপত্র গুছিয়ে বের হচ্ছিল। ওর 2 কদম সামনে হাঁটছে আদনান। দরজার কাছে আসতেই চোখাচোখি হয়ে গেল জনের। সামির আর নাবিলার। এক মুহূর্ত শব্দহীন, সময় থমকে থাকা। জনের দিকে শুধু চেয়ে রইল। নাবিলার দৃষ্টির ভেতর লুকিয়ে ছিল অনেক অনুচ্চারিত প্রশ্ন, গভীর টান, আর স্বামীর দৃষ্টিতে লুকানো ছিল স্বীকার না করা স্বীকারোক্তি। তবে কেউ কারো দৃষ্টি সম্পর্কে অবগত ছিল না, তাই কিছু বুঝতেও পারল না। নাবিলা চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। বুকের ভেতর টিপটিপ করার শব্দটা বেড়ে গেল। লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঠিক তখনই আদনান ফিরে তাকিয়ে বলল, নাবিলা এসো। এতক্ষণ না তাড়াহুড়ো করছিলে? ও অপেক্ষায় ছিল স্বামীর দৃষ্টি থেকে ছুটে পালানোর। তাই আদনান ডাকতেই চলল দ্রুত পায়ে, আদনানের পেছনে পেছনে। স্বামীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অচেনা এক ধাক্কা খেল। এটা কি হলো? সে চোখের সামনে দাঁড়িয়ে, তবুও নাবিলা অন্য কারোর সঙ্গে বেরিয়ে গেল। নাবিলার সে সময় চোখ নামিয়ে নেওয়া, তারপর এক দৌড়ে পাশ কাটিয়ে চলে যাওয়া। সবকিছু চোখের সামনে ধীর গতিতে বারবার ভেসে উঠছিল। বিয়সটা তার মানে লাগল। রাগে জিদে স্বামীর দাঁতে দাঁত চেপে গভীর নিঃশ্বাস ফেলল, মুঠো শক্ত করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। নাবিলা দাঁড়িয়ে ছিল স্বামীরের অপেক্ষাতেই। কিন্তু স্বামীর ওকে চোখেও দেখল না। বাইকে উঠে স্টার্ট দিয়ে শাসা শব্দ তুলে নাবিলাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এত দ্রুত, এত তীব্র গতিতে যে নাবিলা চমকে মাথা তুলে তাকিয়েও বুঝতে পারল না, শুধু বাতাসের ঝাপটা গায়ে লাগলো। হা করে তাকিয়ে রইল স্বামীরের গমনপথে। এটা কি হলো? ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামীর এমনই, রাগ করলে সরাসরি বিস্ফোরিত হয় না, বরং নীরবে জমিয়ে রাখে। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ঝড় চলে। তার জেদ প্রবল, একবার কিছু ঠিক করে নিলে বা কষ্ট পেলে সহজে নরম হতে পারে না। কথায় কম প্রকাশ পায়, কিন্তু কাজে হঠাৎ চুপ করে যাওয়া, উপেক্ষা করা অথবা আচমকা তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পায়। আর তার ব্যক্তিত্বে দৃশ্যমান কঠোরতা আছে, আবার ভেতরে অদৃশ্য গভীর আবেগও লুকিয়ে আছে।
সে তো আবেগটা দেখাতে পারে না, তাই বারংবার কঠোরতাই ফুটে ওঠে। এইবারও তাই হলো। ওই ঘটনার পর থেকে সে নাবিলার সাথে আগের মতো কথা বলে না। তার নীরব অভিমান চারপাশে ছড়িয়ে আছে। নাবিলা অনুভব করছে স্বামীর ইচ্ছে করে ওকে এড়িয়ে চলছে। বাড়িতে থাকলেও স্বামীরের উপস্থিতি না থাকার মতোই। বেশিরভাগ সময় বাইরেই কাটিয়ে দেয়। বন্ধুদের সাথে আড্ডা, হুটহাট বেরিয়ে যাওয়া বাড়ছে দিনকে দিন। কথার কমতি নয়, এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি করছে সে। নাবিলা বোঝে এটা স্বামীরের জেদ, কিন্তু এই জেদ কী কারণে তা বোঝে না। সেদিন রাতে সাখাওয়াত হোসেন স্বামীরকে ডেকে পাঠালেন। ইদানিং ছেলের অতিরিক্ত ঘোরাঘুরি তার চোখেও পড়েছে। তার মধ্যে নাবিলাও বলছিল সেদিন। স্বামীরের পিছু পিছু নাবিলাও এলো, তবে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। এখান থেকেই দেখবে শ্বশুর আব্বা তার আদরের সুপুত্রকে কি কি বলেন। স্বামীর চোখে মুখে তার স্বভাবসুলভ গাম্ভীর্যটা ধরেই রাখল। সাখাওয়াত হোসেন ছেলেকে কিছুক্ষণ নীরবে দেখলেন। তারপর শান্ত গলায় বললেন, ইদানিং তোমাকে কম ঘরে পাই, বেশি বাইরে থাকা হচ্ছে, কিসের এত ব্যস্ততা বলতো? স্বামীর কোনো উত্তর দিল না, ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। তার এই চুপ করে যাওয়া বাবাকে আরো গভীর দৃষ্টিতে তাকাতে বাধ্য করল। দেখো, আমি তোমার বাবা, তোমার বয়স, সময় পার করে এসেছি। ইদানিং খুব উদাসীন মনে হচ্ছে সবকিছুতে। আমার চোখ ফাঁকি দেয়া কিন্তু সহজ না। বাড়িতে সবাই আছে, নাবিলাও আছে, তারপরেও বাইরে বাইরে করা, এসব দেখতে ভালো লাগে না। তোমাকে নিয়ে আমার ভরসা আছে। আমি চুপচাপ থাকি, কিন্তু তার মানে এই না যে আমি কিছু টের পাই না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝেছ? স্বামীর বাবার প্রশ্নের জবাব না দিয়ে নিঃশ্বাস ফেলে চারপাশে তাকালো। তখনই দৃষ্টি গিয়ে আটকালো অদূরের পর্দার আড়ালে। নাবিলার ছায়া চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে, মুচকি মুচকি হাসছে। স্বামীর তাকাতেই ওর দিকে এমন এক হাসি দিল যে ভেতরে জমে থাকার রাগ দ্বিগুণ হয়ে গেল। নাবিলা স্বামীরের চাহনিতে মুহূর্তে মুখে টেনে আনল দুষ্টুমি মেশানো মৃদু হাসি। সেই হাসির ভেতরে গুপ্ত বিজয়ের আনন্দ। ঠোঁটের কোণে খেলল ইয়াহু জিত্তা গেছি টাইপের ভঙ্গি। মনে মনে উল্লাস করে উঠল, ঈশ্বর, তাকাইছে রে, চলবে।